So thank you everybody for joining today's webinar on addressing women's needs in climate change programming in Bangladesh. আমরা এই ওয়েবিনারটা বাংলা আর ইংলিশে মিক্সড রাখবো, যারা যে ভাষায় কথা বলতে কমফোর্টেবল বোধ করেন ওটাতেই বলেন। জলবায়ু পরিবর্তন আমাদের সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মধ্যে একটি। বাংলাদেশে স্পেশালি আমরা যেহেতু পার্টিকুলারলি ভালনারেবল, আমাদের অন্তর্ভুক্তিমূলক কৌশলের প্রয়োজন আগের চেয়ে বেশি এবং আগের চেয়ে বেশি জরুরি। আজকে এই জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ দিকের উপর আমরা ডিসকাস করতে এসেছি, লিঙ্গ এবং জলবায়ু পরিবর্তনের ইন্টারসেকশনালিটিটা। নারীরা বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবে অসমভাবে ক্ষতিগ্রস্ত হয়, তবুও তারা পরিবর্তনের শক্তিশালী এজেন্ট। তারা তাদের পরিবার এবং সম্প্রদায়ের স্থিতিস্থাপকতা এবং অভিযোজন প্রচেষ্টায় উল্লেখযোগ্যভাবে অবদান রাখে। We are very happy to have with us. We're very lucky to have with us some amazing experts on these issues. আমাদের সাথে আজকে আছেন চাকমা সার্কেল চিফ রাজা দেবাশিস রয়, মুক্তাশ্রী চাকমার সাথী, সুমাইয়া সেলিম সুধা, সোহানুর রহমান এবং মিনাল চৌধুরী। রাজা দেবাশিস রায়ের কাছ থেকে আমরা প্রথমেই শুনি, কারণ উনি একটু ব্যস্ত এবং ওনার হাতে সীমিত সময় আছে। তো আমরা আমাদের কোয়েশ্চেনস ওনাকে দিয়ে স্টার্ট করি, if that's okay. রাজেদা, আমাকে কি শুনতে পাচ্ছেন? ওহো, I think he got signed out. Anikapo, maybe he's trying to rejoin. আচ্ছা। Okay, so রাজেদা শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, আমি শুনতে, সরি আমার ব্যাটারি চলে গেছিল। I think I'll be all right from now. Okay, ঠিক আছে, perfect, thank you. As I was saying, maybe we will start with you since you have limited time on your hands আজকে। থ্যাংক ইউ। আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে এখন। হ্যালো সাথী, গুড টু সি ইউ। আর আমি খুব দুঃখিত, আমি দৌড়াদৌড়িতে, আমি থাইল্যান্ডে আছি, আমি দৌড়ে হোটেলে 1 ঘন্টা ভুল করেছি সময়টা। বাট আমাকে শোনা যাচ্ছে? অ্যাবসলিউটলি, ক্লিয়ারলি। বাংলায় বলবো তো নাকি? বাংলা ইংলিশ যেটা ইচ্ছা আপনার। আমি যেটা চাচ্ছি যে একটু গুলিয়ে মিশিয়ে পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে ক্লাইমেট চেঞ্জের যে চ্যালেঞ্জেস এবং যে অপরচুনিটিস গুলো আছে, জি, বিশেষ করে নারী এবং পাহাড়ি বা আদিবাসী নারী, তাদের ভূমিকা, আবার তাদের উপর যে দায়িত্ব কর্তব্য সবকিছু মিলে যে চ্যালেঞ্জ এবং অপরচুনিটিস আছে, দুটোই আমি বলতে চাচ্ছি। এবং সাথী যেহেতু আছে, ডেফিনেটলি সাথী আমার অনেক গ্যাপ গুলো ফিল আপ করে দিতে পারবে, এবং আপনারাও নিশ্চয়ই। তো আমি প্রথমত চ্যালেঞ্জ গুলো যদি খুব স্ন্যাপশটের মতো করে আমি একটু বলে যাই, বুলেট পয়েন্টের মতো করে। তো এটা অন্যান্য জায়গার মতো পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে পাহাড়ি নারী, বা এখানে বাঙালি নারীও হতে পারে, কৃষক নারী, প্রত্যন্ত এলাকার নারীরা, সেখানে তাদের উপর যে সাধারণত যে জীবন জীবিকার ক্ষেত্রে তাদের উপর যে দায়িত্ব কর্তব্য আছে, এবং অন্যান্য ভাবে সেই পানি আনতে যাওয়া, বনে যাওয়া, বাচ্চা দেখা, বয়স্কদের দেখা, সবকিছু মিলিয়ে আবার কিন্তু তাদের উপর যে বার্ডেনটা পড়ছে, যে সেটা কিন্তু ডিসপ্রপোর্শনেটলি হাই, সেটা আপনারা সকলে জানেন।
এবং এখানে কিন্তু প্রত্যন্ত এলাকাতে যারা জুনিয়া কৃষক, এখানে অনেকজন কিন্তু নারীরা কয়েক মাইল কয়েক কিলোমিটার হেঁটে পানীয় জল আনতে হয়। এরকম কিছু ব্যবস্থা আছে, জুম থেকে খাবার টাবার ইয়ে করছে। আর পানির স্বল্পতাটা কিন্তু প্রত্যন্ত এলাকা পার্বত্য চট্টগ্রামে খুব প্রকট আকার ধারণ করছে, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি রিলেটেড টু ক্লাইমেট চেঞ্জ, এরাটিক রেইনফল থেকে শুরু করে। তো সেটা কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে। আমরা এসডিজির চশমা দিয়ে ভাবি বা মানবাধিকারের চশমা দিয়ে ভাবি, যেটাই ভাবি, এখানে কিন্তু তাদের উপর বার্ডেনটা কিন্তু অনেক বেশি চলে এসছে। আর এমনিতেই তাদের ডিসিশন মেকিং থেকে এক্সক্লুশন, সেটা বাঙালি নারীও হতে পারে, পাহাড়ি নারীও হতে পারে, জেনারেলি সেই বিষয়টা আছে। তবে আমরা পাহাড়ি নারীদের ক্ষেত্রে কিছুটা আমরা ইদানিংকালে কিছুটা ভালো কিছু আমরা অগ্রগতি কিছু দেখেছি, কিছু ভালো ডেভেলপমেন্ট দেখেছি, যে তারা অংশগ্রহণের ক্ষেত্রে আগের চাইতে তাদের স্পেসটা বেড়ে গেছে। কিন্তু ইটস নট হাঙ্কি ডরি, বাই নো মিনস is it enough or that we can really rest assured and do nothing. তারপরে পার্বত্য চট্টগ্রামে যে কনফ্লিক্ট রয়ে গেছে, এটা শব্দটা ব্যবহার করি আর না করি, মানুষে অনেকেই বলে যে ইটস স্টিল এ মিলিটারাইজড রিজন। এখানে খুবই হাই কনফ্লিক্টের চাইতে পাতানো খেলা, ম্যানুফ্যাকচার্ড কনফ্লিক্ট, ম্যানুফ্যাকচার্ড অ্যান্ড এথনিসাইজড কনফ্লিক্টস থেকে শুরু করে এখানে কেমন যেন সকলের শত্রু করা হচ্ছে। আসলে সকলের শত্রু না। বাট আমি এখন কুইকলি অপরচুনিটিস এর দিকে যাচ্ছি, যে যেমন বার্ডেনটা বেশি পাহাড়ি নারীদের, পাহাড়ি পুরুষ সহ, বাট বিশেষ করে পাহাড়ি নারীদের ওখানে যে রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে তাদের যে ট্রেডিশনাল নলেজ রয়েছে, পানি কোথায় পাওয়া যাবে না, বাষ্করল কোথায় পাওয়া যাবে না, কোন পাখি কোন পশু পক্ষী কোথায় বিচরণ করছে, কোথায় যাওয়া, এগুলোর ব্যাপারে কিন্তু যে নলেজটা আছে, সেটা কিন্তু মিটিগেশনের ব্যাপারেও কিন্তু কনজারভেশন এটসেট্রার ব্যাপারেও কিন্তু কাজে লাগে, যেটা আমরা পরিবেশ ও বন মন্ত্রণালয়কে বলেছি। এবং জাস্ট পরশুদিন একটা আমন্ত্রণ পেয়েছি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, গৌতম দেওয়ানের, আমি বিপনেটের সাথে জড়িত, টু টক উইথ দি ফরেস্টার্স অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড কনজারভেশন, কিন্তু সময় মিলছে না। তো এইখানটাতে এনিওয়ে পাহাড়ি নারীদের যে নলেজ রয়েছে, ট্রেডিশনাল নলেজ, এটা কিন্তু অনেকগুলো হারিয়ে যাচ্ছে, অনেকগুলো কিন্তু একনলেজ না, কিন্তু এটা কিন্তু চর্চাই হচ্ছে। সেটা আমাদের পাহাড়ি সেই অঞ্চলে হোক, আমাদের নিজস্ব জনগোষ্ঠীর মধ্যে হোক, আমাদের যে আন্তঃপ্রজন্মগত যে কিছু আমাদের চ্যালেঞ্জ রয়ে গেছে, যে এই জ্ঞানগুলো কিভাবে পরবর্তী প্রজন্মের কাছে আমরা তুলে দেব, কিভাবে, এটা কি লিখবো? আগে তো মুখে বলতাম, আগে তো চর্চা নিয়ে দেখতাম গুরু শিষ্য, এখন কি করব? এখন এই চেঞ্জ সেটিং এও কিন্তু আমাদের অনেক চ্যালেঞ্জ আছে। তারপরে আমাদের যে আরেকটা আমি অপরচুনিটি বলবো, যে আমাদের ওখানে ধর্মের পাশাপাশি কিন্তু আধ্যাত্মিকতা রয়েছে আদিবাসীদের মধ্যে। আমরা অনেক পানির দেবতা আছে, পর্বতের দেবতা, বৃক্ষের দেবতা। যেমন ছোটবেলায় আমাদেরকে বলা হতো পানিতে কোনোদিন মলমূত্র ত্যাগ করতে নেই, এটা পাপ। এনিওয়ে, একটা আজা বলে একটা লবণ থাকে সেই পাথরের মধ্যে, সেই লবণটা কোনোদিন আমরা চাকমারা, পঞ্চগনিয়াও কিছু, বোধহয় ত্রিপুরা, কোনোদিন ধরবে না, এটা পাপ। যাতে গয়ালরা, হাতিরা, হরিণরা এসে এই লবণ খেতে পারে, আমরা কক্সবাজার থেকে লবণ কিনে নেব, এটা পবিত্র একটি সল্ট লেক। তো এরকম কিছু কিছু জিনিস আছে যেখানে আমি মনে করবো আবার যে পাহাড়ি সমাজে কিন্তু নারীদের কিন্তু যে সোশ্যাল মানে চলাফেরা করা, সামাজিকভাবে যে সমতলে যতখানি বাধা নিষেধ আছে ততখানি কিন্তু নেই। সেটা একটা আমাদের অপরচুনিটি। আবার এটা কিন্তু আবার চ্যালেঞ্জও বটে, চলাফেরা করতে পারে বলে বাজারে গিয়ে তার কলা বিক্রি করতে হচ্ছে নারী, পুরুষ হয়তো অন্যদিকে খেলে জুয়া খেলছে বা মদ খাচ্ছে, সেটারও সমস্যা আছে। I'm not saying all the পুরুষ are doing that or all the নারী are doing that, এগুলো আমাদের কিন্তু বুঝে নিতে হবে। তারপরে আমাদের রাজনৈতিক অঙ্গনে কিন্তু আমাদের কিছু কিছু প্রগতিশীল ধারার রাজনীতি আমাদের অঞ্চলে দেখা যায়, একটু লেফট ওরিয়েন্টেড, যেখানে আমি বলবো যে সেটা একটা সহায়ক। তারপরে আবার পলিটিক্যাল স্ট্রাকচারে আমি এটা নিয়ে শেষ করব 2 মিনিটে, 1 মিনিটে আশা করি, যে এখানে কিন্তু আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, ওখানে নারীদের আছে খুব ভালো প্রান্তিক বলবো, এখানে তাদের অংশগ্রহণ কিন্তু খুব বেশি বলিষ্ঠ বলবো না, আঞ্চলিক পরিষদ, জেলা পরিষদ,
আর সরকারি সেই উপজেলা ইউনিয়ন পরিষদ সেটা আছেই, আমরা দেখে এসেছি 1/3, কিন্তু কাজে কর্মে কতখানি তারা ক্ষমতায়ন হচ্ছে বা তাদের অংশগ্রহণ হচ্ছে সেটা একটা চ্যালেঞ্জ। কিন্তু আমাদের প্রথাগত প্রতিষ্ঠানে চাকমা সার্কেলে এখন 5 ভাগের 1 ভাগ গ্রামের কারবারি হচ্ছে নারী। দ্যাট ইজ আমার মনে হয় টোটাল 2000 এর মধ্যে প্রায় 500, এবং তাদের শিক্ষার হার কিন্তু পুরুষ কারবারিতে যাইতে গড়পড়তা হায়ার, এবং তারা কিন্তু এখন এনগেজ করছে বিচারের কাজে, ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্টে, খাজনা আদায়ে তেমন যাচ্ছে না, বা ভূমি ব্যবস্থাপনাতে এখনো তাদের ভূমিকাটা আরো বাড়ানো যায়। কেউ বলে না যে কারবারি হলে শুধু ভূমি ব্যবস্থা করবে না, শুধু বাচ্চাদের দেখবে বা হোয়াটএভার। সো সেখানেও আমাদের চ্যালেঞ্জ রয়ে গেছে, কিন্তু আমরা এটা বলতে পারি যে যেখানে 0 ছিল 20-25 বছর আগে গ্রামের মোড়ল বা কারবারি, এখন চাকমা সার্কেলে 20%, মং সার্কেলে বোধহয় 10%, বমন সার্কেলে একটু সমস্যা আছে। আর আমরা বিপনেট নিয়ে শেষ করতেছি, বাংলাদেশ ইন্ডিজিনাস পিপলস নেটওয়ার্ক অন বায়োডাইভার্সিটি এন্ড ক্লাইমেট চেঞ্জ, একটা নেটওয়ার্ক সমতলার পার্বত্য চট্টগ্রাম মিলে, আমি সেটার চেয়ার হয়ে আছি, এবং আমরা বাংলাদেশ সরকারের কাছে কৃতজ্ঞ যে 2010 এর দিকে আমাদেরকে বিপনেটকে বাংলাদেশ ন্যাশনাল ডেলিগেশনে UNFCCC কনফারেন্সে যোগদান করতে সুযোগ দেওয়া হয়েছিল। ইদানিং অন্যভাবে আমরা করছি, নট এজ গভর্নমেন্ট, বাট এটা নিয়ে কিন্তু আমরা বৃহত্তর ময়মনসিংহ, খাসিগ্রাম, সিলেট, আমরা সাতক্ষীরার দিকে এবং বরেন্দ্রভূমির দিকেও, এবং রাখাইন সমতলের আদিবাসীদের সাথেও আমরা চেষ্টা করছি কাজ করতে একসাথে অন বায়োডাইভার্সিটি এন্ড ক্লাইমেট চেঞ্জ। বিশেষ করে স্থানীয় পর্যায়ে বেশি আমরা এগুলো এনগেজ করে ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে ডিল করি, কোনো সময় একটু টেনশনাল হয়। আর আমরা আন্তর্জাতিক পর্যায়ে চেষ্টা করি যে ক্লাইমেট চেঞ্জ, বায়োডাইভার্সিটি, ইন্ডিজিনাস পিপলস ফোরাম টোরাম এবং মানবাধিকার সংক্রান্ত এগুলোতে অংশগ্রহণ করার। তো এই অনেকগুলো চ্যালেঞ্জ আছে, এবং আমরা চাই যে আমরা একসাথে কাজ করি, সমতলে যারা আমাদের ভাই বোনরা আছে ক্লাইমেট চেঞ্জ এবং নারী অধিকার বা মানবাধিকার নিয়ে কাজ করছেন, আমাদের দরজা সবসময় খোলা। And thank you, Ms. Anika Karim, for this opportunity. আমি খুব appreciate করি। ধন্যবাদ, নমস্কার, আদাব। Thank you, Rajat. আমি একটু আপনাকে কয়েকটা follow-up question জিজ্ঞেস করি, if that's okay? Absolutely, sure. আপনি ট্রেডিশনাল ইন্ডিজিনাস নলেজ নিয়ে বললেন, তো এখানে locally led adaptation is becoming more and more important in climate change programming. So এই ট্রেডিশনাল নলেজ যেগুলো বললেন ওগুলা স্কেল আপ যদি করতে চাই, বা আমরা যদি গভর্নমেন্ট পলিসি থ্রু দিয়ে বা প্রাইভেট সেক্টরের থ্রু দিয়ে ওগুলা স্কেল আপ করতে চাই, তাহলে ওটার প্রসেস কি হতে পারে? How would one go about that or promote that in their work? এখানে প্রথমত এটা মনে রাখা উচিত, that is a heritage, it's not a property to be sold in the market. So we have a problem with carbon market, but এটাকে যদি জনমানুষের কল্যাণের জন্য, প্রতিবেশ রক্ষার জন্য, বন পানি সম্পদ রক্ষার জন্য ব্যবহার হয়, ডেফিনেটলি, এবং এখানে যদি প্রাইভেট সেক্টরে চলে আসে, এখানে গভর্নমেন্ট আছে, বিভিন্ন পার্বত্য চট্টগ্রামে কিন্তু বিভিন্ন ধরনের গভর্নমেন্টের স্ট্রাকচার আছে, ট্র্যাডিশনাল, ইলেকটিভ, বিউরোক্রেটিক, ইউএন এজেন্সি। তো এখানে সমস্যা একটা আছে যে সমতলে কিন্তু আমরা আনফরচুনেটলি তাদের যে প্রথাগত প্রতিষ্ঠানগুলো এখন কিন্তু দে হ্যাভ বিকাম ডি-রেকগনাইজড, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত না। তো এটাকে ডেফিনেটলি স্কেল আপ করা যায়, যেখানে যেই নলেজটা এখনো আমরা দেখি যে মিটিগেশনের জন্য হোক আর অ্যাডাপ্টেশনের জন্য এখনো রেলেভেন্ট, সেখানে করা যায়। তবে আই থিঙ্ক ডায়ালগটা খুব বেশি প্রয়োজন। একটা হচ্ছে যে আমাদের সমাজের মধ্যেই বয়স্কদের এবং তাদের ইয়াঙ্গার জেনারেশনদের এটা ট্রান্সমিশনটা কেমনে হবে। দ্বিতীয়ত হচ্ছে এক ইন্ডিজিনাস টু এক ইন্ডিজিনাস। আরেকটা হচ্ছে যে রেসপেক্টিভ অফ এথনিসিটি আমরা কিভাবে এটা হিউম্যান কাইন্ডের জন্য ভালো, কিভাবে সেটা আমরা কাজে লাগানো যায় যে সকলের জন্য সেটা ভালো, কল্যাণকর কিছু বই আনে। থ্যাংক ইউ। আর আরেকটা ফলো আপ কোয়েশ্চেন হচ্ছে যে আপনি UNFCCC এর কথা বললেন, তো ওদের অ্যাপ্রোচ টু জেন্ডার রেসপন্সিভ প্রোগ্রামিংটা কি, আর বাংলাদেশের আইন আর পলিসিতে ওগুলা কিভাবে ইনকর্পোরেটেড হয়, আর না হলে কিভাবে করা যায়? কারণ আপনি তো নিজেও একজন এমপি ছিলেন আমাদের মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট এন্ড ফরেস্টের, তো
বাংলাদেশের আইনে বা গভর্নমেন্ট ইনসেন্টিভস কি নিতে পারে যে UNFCCC জেন্ডার রেসপন্সিভ প্রোগ্রামিং এর জন্য? আমি মনে করি যে স্থানীয়ভাবে জাতীয়ভাবেও আমাদের আসলে যে নারীদের অবস্থান কি দেয় স্ট্যাটাস where they suffer from disadvantage or and where they bring in এগুলোকে কিন্তু এথনিক রিজনাল ডিসঅ্যাগ্রিগেশনের মধ্যে আরো বেশি বুঝতে হবে। শুধু নারী বললে হবে না, সেটা আদিবাসী নারী, সংখ্যালঘু নারী, বয়স্ক নারী, জুমিয়া কৃষক নারী, গার্মেন্টস এর শ্রমিক নারী, there are many. So this disaggregation has to go deeper and deeper. In 2022 census এ তথাকথিত ক্ষুদ্র নেগোশিয়েশন নামে কিন্তু much more disaggregated data এসে গেছে বাংলাদেশে, কিন্তু it is not enough. এটাকে সাপ্লিমেন্ট করতে হবে মিনিস্ট্রি অফ প্ল্যানিং, BBS, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, আবার প্রাইভেট সেক্টর, ইউনিভার্সিটি, একাডেমিয়া, ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং আদিবাসী জনগোষ্ঠী নিজেরাই করতে হবে। এবং এটাকে মিলে আমি আর জেন্ডার আর এথনিসিটি দুটোকে দেখছি। আরেকটা বড় চ্যালেঞ্জ দ্যাট গোস ফর হিউম্যান কাইন্ড, 80% of the world's biodiversity is contained in indigenous territories. কিন্তু এখন indigenous knowledge বলতে হচ্ছে যে IPCC বোধহয় ক্লাইমেট চেঞ্জে বলছে it has to pass peer review, it has to be published in so many scientific journals in order to be accepted as quote unquote scientific knowledge. By the time you get through this rigmarole, the ice will have melted, the seas will have risen, and the forest would have been absolutely. I was just going to follow up and ask what are your opinions on that? I would be very arrogant as to say all those scientists, and especially people who live in both worlds, they understand the jargon of academia, but also understand traditional knowledge, that they should act as interlocutors and tell these guys that you have to give good faith, bona fide, good faith acknowledgement this is likely to be scientific, and you give it a small tick, if not 3 ticks, and then say we'll get back to you with the journal publication and peer review, and hope that we can utilize it and see whether we can utilize this knowledge, whether it is leading to conservation or whatever, mitigation, whatever it is, সেটা করে তারা যদি দেখেন যে করেন তাহলে ভালো, তাহলে আপনি তারপরে আপনি একটা প্রসেস, শর্টকাট প্রসেস নিয়ে যান, কয়েকজন পিয়ার রিভিউ করে জার্নালে ছাপাই দেবেন কি দেবেন না। না হলে সামিরা বলে কি, আমি I'll end with that, they have 180 words for snow and ice. In English there are 7 or 8, 180 words for snow, ice, sleet, snow, etc. Inuit have about 70. So এরকমও আছে বন জঙ্গলের ব্যাপারে পাতার অনেক কিছু আছে, অন্য ক্ষেত্রেও there's a lot of things undiscovered yet. So this needs to be acknowledged in a special way. I agree. Our final question to you, and I guess Shati can follow up from that, is indigenous women face a peculiar form of social exclusion where they face exclusion from all aspects, right? So how does, I guess, the discrimination they face in terms of their ethnicity coincide with their exclusion from climate change programming? Why don't we all listen to Shati? Shati, I think it's your turn now. I've spoken too much. That is fantastic segue, Shati. Thank you. I'm here. জু রাজাদা গম লাগিল থরে দেইনে থলগে এক কইলগে বজিনে। আজকে যারা আমাদের সাথে আছেন, আমি জাস্ট চাকমা ভাষা দিয়ে আমাদের রাজাদাকে আমার প্রণাম দিচ্ছিলাম। সো জু আপনাদের সবাইকেও আমরা এভাবে গ্রিটিংস জানাই একজন আরেকজনকে। Anika, if you don't mind, can you please repeat your question again? You know better than I do that indigenous women face discrimination from all social fronts, Bangladesh. So climate change programming, there is discrimination in the sense that women's needs are not catered to. So how does this coincide with the social exclusion that they face?
আর তারপর what are ways out of that, or how should the government approach that level of exclusion? হ্যাঁ, থ্যাংক ইউ আনিকা। আমার মনে হয় প্রথমত যেটা এক্সক্লুশনটা তৈরি হয়, ওটা সোশ্যাল এক্সক্লুশনের যে জায়গাটা আমরা বলি, সেটা একদম স্কুল, পরিবার থেকে তৈরি হয়। এবং I'm just going to be very open and honest about my opinion. I think ধর্ম একটা অনেক বড় রোল প্লে করে এখানে। আদিবাসী নারীরা যেহেতু ম্যাক্সিমামই মুসলিম ধর্মের অনুসারী না, যেটা বাংলাদেশের ডমিনেন্ট ধর্ম, এবং তারা যেহেতু বাঙালি রীতিনীতি কালচারের থেকে তাদের সংস্কৃতি, পোশাক, খাদ্যাভ্যাস এবং তাদের যে সামাজিক রীতিনীতি প্রথা একদমই আলাদা। সো সেই জায়গাটাতে সবসময় একটা টেনশন ক্রিয়েট করা হয় একদম পরিবার থেকে। আমরা স্কুলগুলোতে চিটাগং হিলট্রেক্সের স্কুল বলেন আর ঢাকা বা বিভিন্ন বড় শহরের স্কুল বলেন, সে জায়গা থেকে কিন্তু আমরা প্রচুর ইনপুট পাই যে কিভাবে করে একজন আদিবাসী ছাত্র ছাত্রী, ডাজন্ট ম্যাটার হোয়াট দেয়ার সেক্সুয়াল আইডেন্টিটি, জেন্ডার আইডেন্টিটি ইজ, কিভাবে করে ওদেরকে হচ্ছে যে বারবার ডিসক্রিমিনেশনের শিকার হতে হয়। সো আরেকটা জিনিস যে সোশ্যাল যে ডিসক্রিমিনেশনের কথাটা আমরা বলি, এই জায়গাটাতে আমার মনে হয় যে সোশ্যাল ডিসক্রিমিনেশন শুধুমাত্র একটা লেন্স থেকে দেখলে হবে না। কারণ হচ্ছে আদিবাসী নারীরা এক হচ্ছে তারা আদিবাসী হিসেবে এক ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়, বৈষম্যের শিকার হয়। আদিবাসী নারী হিসেবে এক ধরনের বৈষম্যের শিকার হয়। অনেক ধরনের ফ্যান্টাসি জড়িত থাকে ওখানে বাঙালি কমিউনিটিতে। আবার হচ্ছে নারী, শুধুমাত্র নারী হিসেবেও তাদের এক ধরনের ডিসক্রিমিনেশন এবং বৈষম্যের শিকার হতে হয়। সো এই সমস্ত জায়গাগুলোতে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমার মনে হয় যে একদম টেক্সট বুক থেকে আমাদের এই আমি আচ্ছা, বাংলাদেশ সরকারকে অনেক ধন্যবাদ যে এনসিটিবির অনেক বইগুলোতে, পাঠ্যপুস্তকে এখন আমরা বাংলাদেশের আদিবাসীদের পরিচয় এবং রীতিনীতি সংস্কৃতি সম্পর্কে জানতে চাচ্ছি, কিন্তু ওখানে কিন্তু অনেক ধরনের মিস ইনফরমেশন, রং ইনফরমেশন রয়ে গেছে, যেগুলো এখনো আমাদেরকে স্কুল লেভেলে ছাত্রছাত্রীর মধ্যে এক ধরনের মিসকনসেপশন তৈরি করে রিগার্ডিং দ্য ইন্ডিজিনাস পপুলেশন। সো ওটা একটা ব্যাপার হতে পারে। একটা সলিউশন হতে পারে কিভাবে করে আমরা এই বৈষম্যগুলো রোধ করব। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা যদি বাংলাদেশের আইন এবং পলিসিগুলোর দিকে তাকাই, বাংলাদেশের আদিবাসী নারীদের যে ইউনিক অবস্থান আছে, সেইগুলোর উপর ভিত্তি করে কিন্তু এই আইন বা পলিসিগুলোতে নির্দিষ্ট করে কিছু বলা হচ্ছে না। হ্যাঁ, কোনো ধরনের পজিটিভ স্টেপও নেওয়া হচ্ছে না, আবার কোনো ধরনের পজিটিভ স্টেপ নেওয়া হচ্ছে না, নেগেটিভ স্টেপ অনেক জায়গাতেই আছে। আমি ওই জায়গাটাতে একটু পরে আসব। কিন্তু এই পলিসিগুলোরও একটা পলিসি লস গুলোরও হচ্ছে যে এক ধরনের রিভিউ দরকার, এবং এগুলি কিভাবে করে আদিবাসী বা অন্যান্য যারা সোকল সংখ্যালঘু জনগোষ্ঠীর আছে তাদের নিডস, তাদের কনটেক্সট, কনসার্ন কিভাবে করে এই আইন ও পলিসিগুলোতে আসতে পারে, এই জিনিসটা আমাদের দেখা দরকার। তৃতীয় ব্যাপার যেটা বলবো, সেটা ইন্টারন্যাশনাল লেভেলে। ইন্টারন্যাশনালি আমাদের হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড, ক্লাইমেট চেঞ্জের উপর, উইমেন রাইটস এর উপর অনেকগুলো হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড জাতিসংঘ থেকে আছে। ওইগুলোতে কিভাবে করে বাংলাদেশ সরকার রেসপন্স করছেন? বাংলাদেশ সরকারের আমরা যখন জাতিসংঘে যাই, ইউপিআর এর জন্য হতে পারে, শ্যাডো রিপোর্ট, সিডো রিপোর্টের জন্য হতে পারে, বা সিআরসি চিলড্রেন রাইটস এর জন্য হতে পারে, ওইসব জায়গাগুলোতে কিভাবে করে আমরা বাংলাদেশ সরকারের সাথে কাজ করতে পারি। এবং বাংলাদেশ সরকারেরও বোঝা দরকার যে যখন আমরা প্রশ্ন করি সরকারকে, ইটস নট নেসেসারিলি টু ডিসরেসপেক্ট দ্য সভরেনিটি, it's because we want to work together with the government so that the Bangladesh can be a better Bangladesh. So ওই জায়গাটাতেও আমার মনে হয় একটু লক্ষ্য রাখা দরকার। আইন এবং পলিসির ব্যাপারে আমি শেষ করব, সেটা হচ্ছে যে পজিটিভ তো কোনো কিছু নাই, অনেক জায়গাতে আমরা নেগেটিভ এসপেক্ট দেখতে পেয়েছি। রাজাদা আরো সুন্দর করে বলতে পারবেন, কিন্তু বায়োডাইভার্সিটি অ্যাক্টে অনেক ধরনের রুলস, অনেক ধরনের সেকশন আমরা দেখতে পেয়েছি যেগুলি আদিবাসী জাতিগোষ্ঠীর, জনগোষ্ঠীর
আদিবাসী নারীদের কোনো ইস্যুই তারা মাথায় না রেখে তৈরি করেছেন। এবং এই পরিপ্রেক্ষিতে আমরা এটাও দেখতে পেয়েছি যে আমাদের আদিবাসীদের যে আদিবাসী জ্ঞান আছে, ইন্ডিজেনাস নলেজ আছে, কিভাবে করে আমরা প্রাণ বৈচিত্র্য, জীব বৈচিত্র্য এবং গাছপালা, আমাদের ভূমির রক্ষা করি, সেই জায়গাগুলোতেও কিন্তু এক ধরনের মিথ প্রচলিত আছে। প্রায় সময় আপনি দেখবেন যে আদিবাসী নারীরা, আদিবাসী জনগোষ্ঠী শিকার করে সব প্রাণী খেয়ে ফেলছে, আদিবাসী জনগোষ্ঠী কচ্ছপের বংশ উজাড় করে দিছে। এ ধরনের অনেক ধরনের কিন্তু আমরা মিথ এবং একটা প্রোপাগান্ডা দেখতে পাই। সবচাইতে বড় প্রোপাগান্ডা কিন্তু আমরা জুম কাল্টিভেশন নিয়ে দেখতে পেয়েছি, যেটা হচ্ছে আমাদের একদম ট্রেডিশনাল ওয়ে অফ কাল্টিভেশন, যেটাকে স্ল্যাশ অ্যান্ড বার্ন নামেও অনেক পরিচিত। ওই জায়গাটাতে সিরিজ অফ রিসার্চ রিপোর্ট কিন্তু আছে যে কিভাবে করে জুম কাল্টিভেশন ক্লাইমেট চেঞ্জ করছে, এনভায়রনমেন্টের ক্ষতি করছে। বাট দেন দেয়ার ইজ নো রিকগনিশন যে জুম কাল্টিভেশনটা আগে কোন জায়গায় ছিল এবং আদিবাসী, ওয়াই ইট ফোর্স দ্য আদিবাসী জনগোষ্ঠী টু কাম টু দিস লেভেল। হ্যাঁ, একইভাবে ক্লাইমেট চেঞ্জের কথা যখন বলা হয়, রাজাদা বলে গেছেন মিলিটারাইজেশনের কথা, হিউম্যান মেড ক্লাইমেট চেঞ্জের কথা। ওখানে তো ট্যুরিজমের কারণেও আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। ম্রো জনগোষ্ঠীর বিশাল পাহাড় দখল হয়ে গেছে। আমি কয়েকদিন আগেও একটা পোস্ট দেখতে পেলাম, ওখানে কিভাবে পাহাড় কেটে রাস্তা করা হচ্ছে। এগুলি কারা করছে? এই উন্নয়ন কাদের কাজে লাগছে? এবং এই উন্নয়নের ফলে যে পাহাড়ে বারবার ল্যান্ডস্লাইড হচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে, পানির যে খরা, যেটা রাজাদা বলে গেলেন, সেই পানি এবং আমাদের খাদ্যদ্রব্য কালেক্ট করতে গিয়ে আমাদের আদিবাসী নারীরা যে ভায়োলেন্স এগেইনস্ট উইমেনের সম্মুখীন হচ্ছেন, এগুলি তো সবই ইন্টারকানেক্টেড। কোনো একটা ইস্যু কিন্তু আরেকটা ইস্যুকে জুড়ে না। I hope I answered your question, Anika. Yes, you did. Thank you, Shati. I do have follow-up questions, but before I ask them, I think Dr. Dijen Mollik has a question. আমি এখন একটু আপনাকে আনমিউট করছি। Thank you. Good afternoon. I work at Bangladesh Center for Advanced Studies. এবং আজকে রাজাদার কথা শুনে আমি খুব তথ্য এবং উপলব্ধি পেলাম যে ওখানে প্রবলেম যেমন আছে, আবার কাজের ক্ষেত্র তৈরি হয়েছে। সেই অগ্রগতি কিভাবে আরো এনশিওর করা যায় এই ব্যাপারে ওনার আমি মতামত চাই। বিশেষত আমরা জানি যে ওনার আলোচনায় উঠে এসছে জলবায়ু পরিবর্তনের যে কয়েকটা প্রধান ধারা ওখানে বিদ্যমান, আপনার টেম্পারেচার রাইজ, ড্রাউট, হেভি রেইন, ল্যান্ডস্লাইডের কথা বলেছে। তো সেগুলো তো ওখানের যে ন্যাচারাল রিসোর্স বেস, ফরেস্ট, স্ট্রিম, পানি এবং স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করছে। আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো এখন এই ক্ষেত্রে আমাদের আজকের যে আলোচনা লোকালি লেড অ্যাডাপ্টেশন, অর্থাৎ এই যে বিশেষ বিশেষ সমস্যা ওখানে হচ্ছে সেটাকে সামনে রেখে স্থানীয় জনগোষ্ঠীকে নিয়ে অভিযোজন কৌশল প্রণয়ন এবং বাস্তবায়ন করা, এবং এক্ষেত্রে নারীকে অগ্রগণ্য দেওয়া, তার যে নলেজের কথা বললো। এবং আমরা শুনতে খুব খুশি যে কিছু কিছু স্টেরিওটাইপ জেন্ডার প্রবলেম যেটা প্লেইন ল্যান্ডে আছে সেটা ওখানে কম। নারীর মোবিলিটি আছে, তারা পার্টিসিপেট করতে পারে, কখনো কখনো ভালো ডিসিশন নিতে পারে। তো এই বিষয়গুলোকে লোকালি লেড অ্যাডাপ্টেশন কিভাবে আমরা সিএসটি তে ব্যবহার করতে পারি, কারণ সুযোগগুলো তো রয়েছে। এটা দেবাশিসরাও জানেন যে বাংলাদেশ সরকার যে ন্যাপ করেছে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, সেখানে এলএল এর কথা বলা আছে, সেখানে জেন্ডার রেসপন্সিভ অ্যাডাপ্টেশনের কথা বলা আছে। তো হাউ ডু উই ট্রান্সলেট দিস in this local context? সেই বিষয়ে যদি একটু আলোচনা করতেন, I think the audience could be more benefited. Thank you. মিস কারিম, কি এটা আমাকে করা হয়েছে? জি জি জি, ডিসকাশন আপনাদের দুজনকে অনেকগুলো বিষয় বলেছেন। আচ্ছা আচ্ছা, এবং আপনাদের এই ব্যাপারে প্রচুর জ্ঞান গরিমা রয়েছে, কিন্তু হাউ টু মিট দ্য চ্যালেঞ্জ
এই যে লোকালি লেড অ্যাডাপ্টেশন, সেখানে ওখানে নারীর জ্ঞান এবং তাদের অংশগ্রহণকে বাড়িয়ে এই প্রক্রিয়াটাকে কিভাবে আরো শক্তিশালী করা যায়, এই ব্যাপারে আপনার মতামত এবং আপনার সহ উপস্থাপক যিনি কথা বললেন, দুজনের মতামতই আমরা চাই। তার সাথে আমি বলে ফেলবো মোহাম্মদ সালেন। প্রথমত ওই অ্যাক্টার্সরা কারা, এখন সে আমাদের পলিসিস গুলো আছে ক্লাইমেট চেঞ্জের এবং আমাদের নাপা এটসেট্রা, এবং আনফরচুনেটলি মাঝে মধ্যে আমাদের মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ক্লাইমেট চেঞ্জ এন্ড ফরেস্ট, যদিও বা আমরা খুবই খুশি সাবের ভাইয়ের মতো মানুষ এখন মন্ত্রিত্ব নিয়েছেন। He invited me and Gautam Devan to talk to the Parliamentary Standing Committee, এবং উনার বোধহয় ঠেলাঠেলির কারণে ফরেস্ট ডিপার্টমেন্ট is contacting us to meet them next week, but we can't because we need preparation. And তো কিন্তু ওখান থেকে উঠে আসতে হবে। The ministry first of all has to realize, আগেকার দিনে যে ফুটবল খেলতো, দু একজন সেন্টার ফরওয়ার্ড খুব সুপার হিরো ছিল, তারা গোল দিত, বাকিরা সব শুধু হাতের তাল দিত, বসে থাকতো দেখতে। There was no such thing as total football. But government has to realize that you may be an ostrich with your head inside the sand, but there are other non-ostriches around the world. তাহলে রাষ্ট্র এবং আদিবাসী জনগোষ্ঠীর স্থানীয় সরকারের ব্যবস্থা, মার্কেট সহ অনেকগুলো অ্যাক্টর আছে, তাদেরকে সকলে মিলে যদি মাঠে না নামাতে পারি তাহলে হবে না। সে আপনার লোকালি পানি ইরাটিক রেইনফল হয়ে আপনার যখন বৃষ্টি হওয়ার কথা, বৃষ্টিটা হচ্ছে না, এখন কুয়া খুঁড়ে পানি নিতে হচ্ছে, and of course the burden on the women in particular. তো এইখানটাতে আমার করতে হবে, তাহলে কি আমার কি ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ, জেলা পর্যায়ে কি পানির অধিগম্যতা বোর্ড বলে কোনো কিছু আছে? পানির অধিগম্যতা মাপার কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ, এটা বিশুদ্ধ কিনা, এটা খেয়ে কি আমার ডায়রিয়া হচ্ছে আমার বাচ্চার, আমার নাতনির, নাকি আমি শুদ্ধ পানি পাচ্ছি? সো উই হ্যাভ টু লুক এট দ্য স্ট্রাকচারস এন্ড প্রসেসেস ফ্রম দ্য লোকাল লেভেল টু, আপনি যখন UNFCCC তে যাচ্ছেন, আদিবাসী নারী কয়জন ইনক্লুড করতেছেন আপনার ডেলিগেশনে, গভর্নমেন্ট ডেলিগেশনে? শুধু প্রফেসর থাকবেন আর বিউরোক্রাটস থাকবে এনভায়রনমেন্টাল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে? তো আমরা তো বলি বাঘের কনফারেন্স করে বড় বড় প্রধানমন্ত্রীরা করে না, স্থানীয় কারবারিকে তো নিয়ে যায় না, ফরেস্টার তো জানে না বাঘ কোথায় থাকে, কারবারি জানে, গ্রামের মোড়ল জানে, যারা পানি আনতে যায় তারা জানে। সো there is a de-link between who are the actors to mitigate and adapt as well as conserve at local levels. সেজন্য আমরা কিন্তু বলেছি মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ক্লাইমেট চেঞ্জ, যে আপনারা যতই তারেন রাইফেল কাঁধে নিয়ে, সোলার টুপি, রেঞ্জার সাহেব, আপনি বন রক্ষা করতে পারবেন না, কারণ আপনি জানেন না কোন গাছে কোন পাখি বসে, আপনি জানেন না রেইন স্লাইড কোথায় হয়, কখন কিরকম পানিতে কূপ করলে পানি পাওয়া যায়, কোথায় সারা বছর পাওয়া যায়, কোনটা শুকিয়ে যায় এপ্রিলে বা কোনো বছর খারাপ। তো এইখানটাতে আই থিঙ্ক উই হ্যাভ টু হ্যাভ আ ভেরি ভেরি হার্ড এন্ড deep look into who are the actors and kontate local communities will give the lead and the state will follow, kontate rashtrer protinidhi setar netritto deben ebong onnora tar partners thakbe। কিন্তু সেই পুরাতন আমলের করে আমরা যদি মনে করি যে মিনিস্ট্রি কোন একজন বিউরোক্র্যাট, or however many degrees you have on a formal level of মানে climate change ইত্যাদি, কিন্তু আপনি স্থানীয় সে জনমানুষের যে জীবিকার কথা সাথী বললেন, জুম চাষ করলেই মনে করছে যে না বন নিধন। শত শত বছর ধরে জুম চাষও ছিল, বনও ছিল, এবং যখন বন বিভাগের জন্ম হয়েছে তখন থেকে বনের সংখ্যা কমে গেছে। বন বিভাগ যখন ছিল না তখন কিন্তু সারা দক্ষিণ এশিয়াতে প্রচুর বন ছিল অনেক। তো there is a can at times be a very বিরোধাত্মক সম্পর্ক between বন and বন বিভাগ. So we have to restructure the Bon Bivak into not a policing body, but somebody that people who work with the local communities to conserve and sustainably use forest resources
অ্যাজ ওয়েল এজ পার্বত্য চট্টগ্রাম। আরেকটা কথা, আমাদের 1/4 হচ্ছে রিজার্ভ ফরেস্ট, যেটা টেকনিক্যালি ফরেস্ট ডিপার্টমেন্টের নিয়ন্ত্রণে, কিন্তু কাজে কর্মে কিন্তু ওখানে 90% ফরেস্ট ডিপার্টমেন্টের কোনো অফিসার যায়ও নাই, ভয়েও যায় নাই, প্রত্যন্তর জন্য যায় নাই। সো বাই ডিফল্ট কিন্তু এখানে লোকাল কমিউনিটিস, ইউনিয়ন পরিষদ, কারবারি, হেডম্যান তারাই আছে। সো এগুলো মিলে আমরা যদি অ্যাক্টার্স গুলোকে নির্ধারণ করতে পারি যে কোনটাতে কে ফোকাল হবে, কোনটাতে সহায়ক ভূমিকা রাখবে, কোনটা রাষ্ট্র, স্থানীয় পরিষদ, ট্রেডিশনাল এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশনও কিছু কিছু আছে, উইমেন্স নেটওয়ার্ক আছে, এগুলো মিলে যদি আমার মনে হয় করি কিছু ফল পেতে পারে। কিন্তু না হলে কিন্তু ভয়ানক এই কারণে যে পার্বত্য চট্টগ্রামের কিন্তু নদী 90% আর বর্ন ইন বাংলাদেশ, পার্বত্য চট্টগ্রাম। সমতলের নদী 90% আর বর্ন ইন তিবেট অর নেপাল অর ইন্ডিয়া। আপনারা আসুন, আমি নাম ধরে ধরে আপনাকে নদীগুলো বলবো কোথায়, সাঙ্গু, মাতামুহুরি, চেংরি, কাসালং, থেগা, রেংখিয়ং, এই প্রত্যেকটি নদী, এমনকি আপনার ইছামতি যেটা রানীহাটের দিকে, এগুলো সবই পার্বত্য চট্টগ্রামের জন্ম। এবং এখানে পাহাড়ি জনগোষ্ঠী কি করছে আর না করছে তার উপর নির্ভর করছে এই নদীর ভাটিতে কি হচ্ছে না হচ্ছে, তারা কিন্তু উজানে থাকে। So this also has very serious and direct implications on Chittagong Port and River Konnafuli. কর্ণফুলিটার অনেকগুলো উপনদীও কিন্তু পার্বত্য চট্টগ্রামের জন্ম, যেটা আবার ভারতে ঘুরে টুরে আবার বাংলাদেশে চলে আসে। সো এইগুলো যদি না বোঝে বাংলাদেশ রাষ্ট্র এবং যারা আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করি, তাহলে কিন্তু পার্বত্য চট্টগ্রামের যে আমাদের যে চ্যালেঞ্জ গুলো আছে, এগুলো তো মোকাবিলা করতে কিন্তু আমরা অনেক অনেক পিছিয়ে যাব। To an extent, the risk is that it may be too late to undo some of the harm to biodiversity, forests and water resources. এবং তার সাথে কিন্তু আমাদের এসডিজিও কিন্তু অনেক কোথায় it will just be in name only, এসডিজি পার্বত্য চট্টগ্রামের জন্য, because that also has the rights related matters apart from. So I'll just end with saying one thing, that আমাদের যখন এসডিজি মাপার গুণের জন্য কাজ করতে হবে, the indicators have to be designed to gauge the qualitative and quantitative aspects of exclusion from SDGs or inclusion in SDGs, and to the extent that the SDGs are being acted upon for the benefit of both local society and humanity at large. Thank you, Rajada. In the interest of time, I'm just going to segue into local knowledge, which I think Sohanur spoke really nicely about the last time I saw him. Sohanur, are you there? Yes, Appa. So last যে রাউন্ড টেবলে আপনি বলছিলেন যে মিসম্যাচ একটা আছে, এখন রাজাদাও যেটা বললো যে একটা সলিউশন ক্রিয়েট করলো কিন্তু তার আগে প্রবলেমটাই ছিল না। তো তুমি আপনি মটকা নিয়ে কথা বলছিলেন, যে রেইন ওয়াটার হারভেস্টিং নিয়ে যখন আমরা কথা বলছিলাম, আপনি তখন মটকা নিয়ে বললেন যে রেইন ওয়াটার হারভেস্টিং এখন যে প্র্যাকটিসেস ফলো করা হয় ওটাতে কেমিক্যাল আর প্লাস্টিক পার্টিকলস পাওয়া যায়। সো আমাদের ট্রেডিশনাল লোকাল নলেজ নিয়ে আপনার অনেক নলেজ আছে, সো আই ওয়াজ হোপিং যে আপনি ওটা নিয়ে একটু পার্টিসিপেন্টদেরকে বলতে পারেন। জি, এখন বলবো আপা? ইয়েস, থ্যাংক ইউ। সো যে আলোচনা হচ্ছিল, এবং ক্লাইমেট চেঞ্জ একটা সায়েন্টিফিক একটা বিষয়। সো আমরা সবসময় যে অ্যাক্টিভিটি হিসেবে আমরা বলি যে আমরা সায়েন্স এবং সায়েন্টিস্টদেরকে আমরা শুনি, এবং সায়েন্সকে যদি আমরা শুনতাম তাইলে জলবায়ু সংকট হয়তো আরো এত ঘনীভূত হয়তো হতো না। আর জলবায়ু পরিবর্তন এটা স্বাভাবিক, জলবায়ু পরিবর্তন হবে, কিন্তু জলবায়ু পরিবর্তন যত দ্রুত হচ্ছে এটা হচ্ছে অস্বাভাবিক। এবং আইপিসিসির রিপোর্ট সবসময় কিন্তু তার অ্যাসেসমেন্ট রিপোর্ট গুলোতে কিন্তু এগুলোর কারণগুলো ব্যাখ্যা করে। তো জলবায়ু পরিবর্তনকে যেমন করে বিজ্ঞানের চোখে দেখতে হয়, আমরা অনেক সময় হাসাহাসি করি যে জার্গন অনেক বেশি, অ্যাডাপ্টেশন, মিটিগেশন, রেজিলিয়েন্স, এগুলো কমিউনিটির মানুষ বুঝে না, কিংবা কমিউনিটির মানুষ অ্যাডাপ্টেশন করতেছে সেই টার্ম জানে না, এটা যেমন ঠিক। আবার আমরা বলি যে কমিউনিকেশন করতে গেলে জার্গন ফ্রি হইতে হবে, কিন্তু আসলে আমাদের দুইটাই লাগবে। অর্থাৎ আজকে আমরা অ্যাডাপ্টেশন টার্মটা যদি না জানি তাহলে কিন্তু আসলে বেসিক সায়েন্সটা হারিয়ে যাবে। এটা যেমন এক।
দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে সায়েন্টিফিক এরিনায় অনেক কাজ হয়েছে। আমাদের সালিমুল হক স্যার, উনি আজকে প্রয়াত, উনি কাজ করেছেন, নিশাত স্যাররা করছেন, আতিক স্যাররা করছেন, কাজী খলিকুজ্জামান স্যাররা করছেন। তো ভুরি ভুরি কাজ হয়েছে সায়েন্টিফিক কমিউনিটিতে। তো অনেক ক্ষেত্রে ম্যাস এনগেজমেন্ট, জনমত, এটা এখন ইউরোপেও জনমত বাড়লে সেখানেও এখন অনেক দেশ, কালকে ইস্তোনিয়া সাংবাদিক আমাদের বসছে যে আমার দেশে অ্যাওয়ারনেস অনেক কম। সো ক্লাইমেট চেঞ্জটা এখনো গণমানুষের ইস্যু হয়ে ওঠে নাই। আমরা হয়তো এখন অনেক বেশি ক্লাইমেট চেঞ্জ করছি, কিন্তু হিসাব করলে দেখবেন যে যদি 17-18 কোটি মানুষও হয়, এর মধ্যে আমরা হচ্ছে 1%। আমরাও সংখ্যালঘু যারা জলবায়ু নিয়ে কথা বলি আর কি। সো এটা, এবং তরুণদের ইস্যু ওইভাবে হয় নাই। তরুণরা চাকরি চায়, তরুণরা ভবিষ্যৎ চায়, তরুণরা ভালো খাবার চায়, কিন্তু বুঝতে পারে না যে আসলে জলবায়ু পরিবর্তন কিভাবে তার এই জায়গাগুলোকে ইম্প্যাক্ট করতেছে। ইভেন একই জিনিস আমরা দেখতে পেরেছি আদিবাসীদের ক্ষেত্রেও, যে তার আদিবাসী অধিকার নিয়ে সে অনেক বেশি সোচ্চার, জলবায়ু পরিবর্তন যে অধিকার লঙ্ঘন করতেছে অনেক সময় সে কানেকশনটা হয়তো খুঁজে পায় না। শ্রমিকদের সাথেও কথা বলে দেখেছি, তারা কানেকশনটা খুঁজে পায় না। কিন্তু সব সমস্যার গোড়ায় আমরা যেটা মনে হয় যে রুট কজ, সেখানে যে টাকা বানাও, প্রফিট করো, এবং অনিয়ন্ত্রিত, আমরা ব্যবসার বিরুদ্ধে না, প্রফিটের বিরুদ্ধে না, কিন্তু অনিয়ন্ত্রিত টাকার পাহাড় গড়ে কারো দেশকে লুট করে, কারো সম্পদকে লুট করে, তারপরে সংকটটা ঘটানো তো এটার প্রধান জায়গাটা লোভ ভোগ। তারপর দেখা গেছে যে এটা করতে গিয়ে আবার জমি দখল করো, সেটা পাহাড়ি জমি হতে পারে, সেটা অন্য দেশকে কলোনি বানাইয়া সেই দেশকে শোষণ করা হতে পারে। তারপর দেখা গেছে ক্ষমতার দম্ভ, যে আমি একটা ইউরোপের দেশ, আমার অনেক ক্ষমতা আছে। সো এটা অনেক ক্ষেত্রে পুরুষালী ক্ষমতা। এবং বিশ্বে যদি দেখা যায় যে 10 জন ধনী, তার মধ্যে 10 জনই দেখবেন যে পুরুষ। তাহলে ক্লাইমেট ক্রাইসিস এটা আসলেই ম্যানমেড ক্রাইসিস। নারীর এখানে দায় কম, গবেষণায় দেখা গেছে পুরুষ অনেক ভোগ করেও বেশি নারীর তুলনায়, কিন্তু এর যে দায়টা চোকাতে হয় নারীকে, সেটা আদিবাসী নারী হতে পারে, সেটা গার্মেন্টস এর নারী হতে পারে। এবং পৃথিবীর 1% উচ্চ ধনী, অক্সফামের রিপোর্ট বলতেছে, তাদের দায়টা অনেক বেশি। কিন্তু আমরা যখন কথাগুলো বলতে যাই, তখন আমরা মানুষকে গণহারে দায় দেই, মানুষ খারাপ, মানুষের আচরণ খারাপ। এবং একদিকে বলা হচ্ছিল যে আফ্রিকার মানুষ বেশি, আফ্রিকা বেশি দায়, বাংলাদেশ বা ভারতবর্ষের মানুষ বেশি। কিন্তু গবেষণায় পরে প্রমাণিত হয়েছে মানুষ বেশি হলেই পলিউশন বেশি হয় না। পৃথিবীতে 55টা ক্লাইমেট ভার্নেবল কান্ট্রি, তারা শুধু নিঃসরণ করে 5% কার্বন এমিশন। আফ্রিকা কন্টিনেন্ট করে মাত্র 3% কার্বন এমিশন। বাংলাদেশ আমরা করি 0.04। তাহলে এখন শুধু জনসংখ্যার উপরে কার্বন নির্গমন ডিপেন্ড করে না, কার্বন নির্গমন ক্লাইমেট চেঞ্জ ডিপেন্ড করে কোন দেশ কত বেশি শিল্প উন্নয়ন করতেছে, কত বেশি ভোগ করতেছে, কত ট্রিলিয়নের অর্থনীতি করতেছে। তো আমি যে একবার শেষ দিকে আপনার ইন্ডিজিনিয়াস নলেজের কথাটা বলি, ক্লাইমেট চেঞ্জে যেমন আমার সাইন্টিফিক নলেজ লাগবে, এর পাশাপাশি স্থানীয় জ্ঞান, প্রথাগত জ্ঞান, আদিবাসী জ্ঞান, এই দুইটাকে সম্মিলিত করে জলবায়ু সমাধান হতে হবে। সো পানির ক্ষেত্রে আমরা আমাদের বরিশাল অঞ্চলে অনেক অঞ্চলে দেখি মাটির কলসিতে পানি রাখলে পানি ঠান্ডা থাকে, ভালো থাকে। যখন সাতক্ষীরায় পানি সংকট দেখা দিল, তারা বৃষ্টির পানি মটকার মধ্যে রাখা শুরু করলো। এখন আর সেই মটকাগুলো নাই, এখন গাজী ট্যাঙ্ক, মদিনা ট্যাঙ্ক। তো যখন ট্যাঙ্কের মধ্যে পানিগুলো ভরা হচ্ছে, তখন ওই পানির মধ্যে প্লাস্টিকের পার্টিকেল চলে আসতেছে। আগের চালগুলো ছিল মাটির চাল, খড়ের চাল, কিংবা ওইটা থাকার কারণে কন্টামিনেশন হতো না। এখন সাতক্ষীরা অঞ্চলে যখন অ্যাসবেস্টস দেওয়া হচ্ছে, তখন অ্যাসবেস্টস থেকেও পানিটা দূষিত হচ্ছে। তাহলে সে একটা অ্যাডাপ্টেশন নিচ্ছে বৃষ্টির পানি ধরে খাওয়া, তো সেই পানিটাও তার জন্য নিরাপদ না। আর শেষ অংশটা হচ্ছে আমরা রুমাল, আমাদের একটা সংস্কৃতির অংশ ছিল একখণ্ড কাপড় ব্যবহার করা, সেটাকে আমরা সবসময় কিন্তু রিইউজ করতাম। নারীরা তার উপর লিখতো, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মরে। মার্কেট এসে আমাদের শিখাইলো স্মার্ট হইতে গেলে টিস্যু পেপার রাখতে হবে, টিস্যু পেপার ব্যবহার করতে হবে। তো এখন টিস্যু ছাড়া আমাদের জীবন চলে না, একসময় টিস্যু ছাড়া কিন্তু চলতো। আর টিস্যু কেনা মানে আমার টাকা তো যায়, তার পাশে গাছ কাটা হয়। আমাদের হয়তো সেই পুরনো সংস্কৃতি, আদিবাসী জ্ঞান, আদিবাসী প্রথা, এই দিকে ফিরতে পারলে আমরা এই সংকট থেকে মুক্তি হতে পেতে পারি। থ্যাংক ইউ অনিকেতা। থ্যাংক ইউ। যেহেতু আমাদের হাতে এখন খুব কম সময় আছে, আমি একটু সুমাইয়া আর মিনালের দিকে ফোকাস করছি, তারপর কোয়েশ্চেনস আমরা নিব। মিনাল, you worked in storytelling to inspire changes. So I had requested that you talk about that how can storytelling influence climate or gender responsive climate programs?
So essentially, what is storytelling? Storytelling is essentially like sort of, it gives meaning to actions. So, and when actions acquire meaning, and it does so by gaining a place in the narrative of your life. So when you're learning about like what like Shati and Raja said, that when you're learning about certain principles and about this shared knowledge or inherited knowledge that comes there, that can be done through storytelling. Essentially, you have to go into people. When people are sharing their stories, they generally put it into a form of a narrative. Yes, there will be certain embellishments, there will be, but once it's in the narrative and you're looking at that narrative and you're seeing how it actually plays out, that is when you are able to collect these information about how things are done, and you're able to get a sense of how the society is structured. You're getting to see where the power dynamics are, where the different the various facets of these different issues lie in. And that is where storytelling is very impactful, is because when you're writing a story, you're connecting with another person, your reader, on a very human level. So whether you're an Adivashi woman or whether you're a Bengali woman, the experiences and the shared discomfort, the marginalization, those are things that are very relatable. And as soon as those things become relatable, it creates a connect, and that will actually facilitate change. Thank you, Minal. And you, one of the things that I was thinking about was you had mentioned something along the lines of যে কোনো একটা development intervention had installed tube wells somewhere. যার কারণে এখন মহিলারা are deprived, নারীরা they're deprived from information. Do you recall that? Because they're not leaving the house anymore. Oh, yes. Well, see, what happened is that you have the tube wells because, you wanted to help the community members, and you created a tube well closer to the village. Now women are going in and they're able to collect water on, quicker. But what has happened is now that they come home, their husbands, now they're subject to greater domestic violence because their husbands are like, well, now you have so much more time in your hands. So these are little things that need to be addressed. And these are things, and I'll give you another example. I believe this was in Shatkar. There was a village that had a lot of flooding. So you created a dam. Now what has happened is that there is no possibility of fresh water flowing in because of the dam. Now, in terms of you're looking at like sort of numbers and statistics, the impact of the dam is perfect. It was done to prevent flood has been prevented. But when you look at the narrative, when you go to those places and you ask the women, how has this transformed your life? The narrative is completely different. The narrative is that, yes, there is a dam, and now I'm still suffering from issues with water, SRHR issues, agriculture issues, and that is where storytelling is very important. You're actually being able to see the true efficacy because you're seeing it within that scope of a person's life. Thank you, Minal. সুমাইয়া, আপনাকে আমি জেন্ডার ডিসঅ্যাগ্রিগেটেড ডেটা নিয়ে রিকোয়েস্ট করেছিলাম একটু বলতে, কিন্তু মানে লিঙ্কিং টু হোয়াট রাজাদা ওয়াজ সেইং যে এখন ইট নিডস টু বি পিয়ার রিভিউড, কিন্তু পিয়ার রিভিউড হলেও আমরা কি আসলে জেন্ডার ডিসঅ্যাগ্রিগেটেড ডেটা দেখছি বাংলাদেশে? আর না দেখলে কেন দেখছি না? দেখতে হলে কি কি ইস্যুস দেখতে হবে? আর মিনাল যেটা বললো যে অ্যাকচুয়াল মানে ওরা যে সলিউশনস গুলো প্রপোজ করে, সোহানারও একই জিনিস বললো, সলিউশনস গুলো যেগুলো প্রপোজ করে ওগুলা মাঝে মাঝে কাজ করে না because ওই real dataটা নাই. So can you speak a little bit about that? জি আপু, থ্যাংক ইউ। সো আমাদের হচ্ছে জেন্ডার ডিসএগ্রিগেটেড ডাটা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে কিন্তু এখানে শুধুমাত্র এই যে সোহান যেটা বললো বা দেবাশিসদা যেটা বললেন
সাথী আপা যেটা বললেন সবগুলার সাথে যদি আমি সিঙ্ক করি যে আমাদের ইনফরমেশন গ্যাপ, এটা একটা ইস্যু। 2 নাম্বার হচ্ছে যে সোহান কিন্তু বারবার বলছিল যে এই যে ম্যানমেড বলি এটা কিন্তু হিউম্যান মেড না আসলে, কারণ কনজাম্পশন এবং রিসোর্স অ্যালোকেশন, রিসোর্স ওনারশিপ এগুলোর দিক থেকে কিন্তু এখনো জেন্ডার দিক থেকে চিন্তা করলে ম্যান বা পুরুষরাই কিন্তু টোটাল জিনিসটা হচ্ছে হ্যান্ডেল করছে। তো এটা একটা বিষয়। আর 3 নাম্বার বিষয়টা হচ্ছে যে ম্যান এন্ড ওমেন এই দুইটার বাদেও আমাদের যেসব ডাটা আসলে থাকা দরকার, পার্সোনাল ডিসেবিলিটি বলি, আমরা হচ্ছে থার্ড জেন্ডার বলি অর ট্রান্সজেন্ডার বলি, বা যদি আমরা এল্ডারলি এবং ইয়াং পিপলকে ওর মধ্যে ধরি, তাহলে কিন্তু আমাদের আরো অনেকগুলা জেন্ডারের অংশ বাদ থেকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে নিড টু বি ভেরি স্পেসিফিক অন দ্যাট। এখন আমাদের যেটা সমস্যা, আমরা প্রত্যেকটা রিসার্চ অর্গানাইজেশন আমরা কাজ করছি, অনেক সময় একই জিনিসে কাজ করছি, হয়তোবা বিভিন্ন অ্যাসপেক্টে কাজ করছি। হয়তোবা আমরা লস এন্ড ড্যামেজ বরিশালেই ফোকাস করছি, সোহান হয়তোবা ইয়াংদেরটা দেখছে, আমি হয়তোবা নারীদেরটা দেখছি, অন্য কেউ হয়তোবা পুরো ব্যাপারটা নিয়ে দেখছে। এখন সেই ক্ষেত্রে আমাদের কোলাবোরেশন প্ল্যাটফর্ম একটা এটা খুবই হচ্ছে দরকার। যেমন মানে আমরা যে এশিয়া দা এশিয়া ফাউন্ডেশন এবং হচ্ছে বন্যী শিখা একাডেমিলে আমরা যেটা করলাম যে ওমেন ক্লাইমেট কোয়ালিশন, তো আমাদের যদি এরকম একটা কোয়ালিশনের মাধ্যমে আমরা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারি যেখানে আসলে আমরা আমাদের জিনিসগুলো ডাম্প করব। হ্যাঁ, ফলোইং দা হচ্ছে আমাদের সবারই প্রজেক্টের জন্য কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্টস থাকে, ডিউ ডিলিজেন্স থাকে, ওগুলো আমরা চিন্তা করি। আমার মনে হয় না যে কোনো একটা প্রজেক্টের টাইম শেষ হওয়ার পরে ওই সংক্রান্ত ডাটা যেগুলো আমরা অলরেডি পাবলিশ করি এগুলো রেফারেন্স দিয়ে ইউজ করতে কেউ আসলে অমত আহ করবে। তো ওই জায়গাটাতে যদি আমরা একটা কাজ করতে পারি যে কোলাবোরেশন দিক থেকে, এবং আমরা কিন্তু গভর্নমেন্টকে সাজেশন দিতে পারি। আজকে আমাদের ইউএনওম্যানের সাথে একটা প্রি কনসালটেশন বাজেট মিটিং ছিল, আমি ওখান থেকে আসছি। তো ওখানে যখন মন্ত্রী মহোদয়কে সবাই প্রশ্ন করতে বললেন, আমি তাকে কোনো প্রশ্ন করিনি, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার কি মনে হয় যে আমরা আসলে কিভাবে সরকারকে সাহায্য করতে পারি, যেটা আপনার কাছে বেস্ট মনে হয়, উইল ডু দ্যাট। আমাদের কোনো সমস্যা নাই, আমাদের যতটুকু কাজ আছে আপনারা যদি বলেন যে আরেকটু এভাবে করলে সরকারের জন্য সুবিধা হয় বা সরকার এটাকে রেফারেন্স হিসেবে ইউজ করতে পারে, আমরা করব, আমাদের কোনো সমস্যা নেই। কারণ আমরা তো কাজ করছি, কিন্তু সেই কাজটা যদি ফ্রুটফুল না হয় তাহলে তো আসলে লাস্ট পর্যন্ত আমাদের নিজেদেরও স্যাটিসফ্যাকশন লেভেলটা থাকে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বলি বা বাংলাদেশের অন্য যে কোনো ভালনারেবল এরিয়া বলি, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, নর্থ ইস্টার্ন, সমস্ত এরিয়ারই কিছু স্পেসিফিক ভালনারেবিলিটি থাকে, এবং সেখানে ভালনারেবল অফ দ্য ভালনারেবল হচ্ছে ওমেন যে সেকশনটা, এরা সাথে সাথে ইয়াং পিপল আছে, ট্রান্সজেন্ডার, থার্ড জেন্ডার এবং অন্য যারা মেল বাদে বাকি সব জেন্ডাররাই কিন্তু অনেক ক্ষেত্রে হচ্ছে ভালনারেবল। তো এই জায়গাটায় আমাদের হচ্ছে অবশ্যই ফোকাস হচ্ছে করতেই হবে, শুধু ওমেন না, এই সকল ধরনের জেন্ডারকে যাতে আমরা ডাটার মধ্যে ইনক্লুড করতে পারি সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদের প্রত্যেকটা স্টাডিতেই মনে হয় আমরা কম বেশি এখন রাখি, কারণ ওই যে ডিউ ডিলিজেন্সের একটা বিষয় তো থাকে, আমাদের নিজেদের জেন্ডারের কিছু পলিসি থাকে, ওগুলো আমরা ফলো করি। তো আমরা যদি একটা হচ্ছে ইউনিফাইড একটা ফলোইং এর মাধ্যমে ওই ইনফরমেশন গুলা গ্যাদার করি, তাহলে হয়তো বা রেফারেন্স দিতে আমাদের আরো সুবিধা হবে। এবং আমরা তখন বোধহয় একাটা হয়ে না, সরকারকেও বলার মতো আমাদের একটা স্পেস থাকবে যে আমরা এই 5টা অর্গানাইজেশন বা এই 10টা অর্গানাইজেশন সেম জায়গায় এই স্টাডি গুলো করেছি এবং আমাদের কাছে সবার রেফারেন্স এরকমই আসছে, হয়তোবা কারো 1% কম, কারো 2% বেশি, কিন্তু আমাদের সিমিলারিটি আছে আমাদের ফাইন্ডিংস এ। অবভিয়াসলি আমাদের কিন্তু সিমিলারিটিস থাকে। তো ওই গ্রাউন্ডটা হচ্ছে যদি তৈরি করা যায়, এবং আমাদের প্রত্যেকেরই মনে হয় গভর্নমেন্টের কোনো না কোনো ডিভিশন, কোনো না কোনো ডিপার্টমেন্টের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে, এবং ওই জায়গাগুলোতে যদি আমরা পার্সোনাল এবং অর্গানাইজেশন লেভেলের এমওইউ রিলেশন গুলা, প্রি রিলেশন গুলা কাজে লাগাই, সেক্ষেত্রে বোধহয় আরো একটু আমরা আগাতে পারবো। কারণ নেটওয়ার্কিং তো হচ্ছে অনেক বড় একটা হাতিয়ার আমাদের জন্য। তো এই যে প্ল্যাটফর্মরা কথা বলছি, সোহান আছে, সাথে আপা আছে, দেবাশিস রায় আছে, তো প্রত্যেকেই আমরা বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ, প্রত্যেকের জায়গার কিছু আলাদা স্পেসিফিকেশন আছে। তো এই গ্রাউন্ডটাই কিন্তু আসলে বড় ব্যাপার, ওটা থেকে আমরা যেভাবে আগাতে পারি আর কি। আর স্টাডির দিক থেকে সোহানের সাথে, সাথী আপার সাথে, দেবাশিসের সাথে আমার একমত যে আমাদের স্টাডি হচ্ছে সায়েন্টিফিক দিক থেকে, স্ট্যাটিস্টিক্যাল দিক থেকে আমাদের আসলে মনে হয় ডাটার অভাব নেই, তো ওই ডাটার কোলাবোরেশন এবং ডাটার ইন্টিগ্রেশনটা হচ্ছে আমাদের দরকার। থ্যাংক ইউ। Thank you, Sumaya. I think মানে সাথে মিনাল and I know very well যে গভর্নমেন্ট পলিসিজ আর প্ল্যানস যখন করে তখন ফেমিনিস্টদের সাথে কথা বলে, কারণ নারীবাদীরা are too complicated to talk, which is fine.
আমাদের সাথে কথা বলতে হবে না, কিন্তু দেবাশিস দা, আপনার from a policy perspective, do you actually think that the government actually consults researchers, or do they consult consultants when developing policy? জাস্ট একটা কুইক, আপনার এটা বলার আগে আমি জাস্ট একটা কুইকলি জাস্ট ধন্যবাদ জানাতে চাই যে সোহানুর, মিনাল, সুমাইয়া, আপনাদের প্রত্যেকজনের কথা আমি মনোযোগ দিয়ে শুনেছি এবং আপনাদের অনেকগুলো কথার সাথে আমি একমত পোষণ করি। এবং লাস্ট যে বললেন সুমাইয়া, যে এখানে যদিও আমি বলবো যে পুরুষদের মধ্যেও আছে কিছু কিছু বয়স্ক পার্সন উইথ ডিসেবিলিটি, যারা খুবই নিম্নবিত্তের আয়ের, তারাই এক্সক্লুডেড আর কি। আমি কমপ্লিটলি এখন না, আমি মনে করি না the blunt answer to your question as to my views is I don't think government really talks to researchers. আমার মনে হয় government talks to consultants, যেটা টাকা যদি ইউনাইটেড নেশনস এর কোনো এজেন্সি বা ওয়ার্ল্ড ব্যাংক দিয়ে দেয়, আর জিওবির ট্যাক্স পেয়ারের পয়সাটার সাথে গিয়ে কিছু হয়। আমি তো নিজে 75 মিলিয়ন পাউন্ড আনতে গেছিলাম when I was মানে স্টেট মিনিস্টার এনভায়রনমেন্ট ইন 2008। তখন আমাদের প্রতিনিধি দলে was mixed from having young কি বলে লিটারাটাস, আন্না মিন্স দিদি ছিলেন, আদিবাসী প্রতিনিধি নারী থেকে শুরু করে আমার মনে আছে লেখক বাঙালি মুসলিম নারী ছিলেন, বিভিন্ন we were a very pluralistic lot. Anyway, তো এখন সরকারকে আমি জানি না, তবে the good thing is that to have somebody like Sabir Hossain Chaudhary at the helm of affairs, আমার মনে হয় যে আপনারা সকলে, আমি তো যাবই, ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, উনি বিদেশে গেছেন বলে ডাকা হয় নাই। মন্ত্রী হওয়ার আগেও উনি কিন্তু রিসিভড আস অ্যাট হিজ হোম অ্যাজ ওয়েল। আমরা কৃতজ্ঞ। ওনার মতো মানুষের মাধ্যমে যদি এখন আপনারা জানেন তো আমাদের মধ্যে যে আমলাতন্ত্রের যে বিষয় আছে, আর তাছাড়া কার কি ভেস্টেড ইন্টারেস্ট আছে, তারাই ঘিরে ফিরে থাকবে মন্ত্রী সচিবকে এবং সিসিআর ইত্যাদিকে, এবং তাদের বাইরে কেউ কনফারেন্সেও যুক্ত হবে না, কনসালটেন্সিও পাবে না। উই হ্যাভ টু গেট আউট অফ দ্যাট and let us go and engage directly, ভদ্র করে নম্র করে বা একদম সরল সহজ কথা বলে সাবির হোসেন চৌধুরী মহোদয়ের কাছে যাই, and to the parliamentary standing committee, that আপনারা এভাবে হবে না, কারণ এইভাবে হলে যে রিসার্চ গুলো কোয়ান্টিটেটিভলি এন্ড কোয়ালিটেটিভলি যে গ্রাউন্ড থেকে যে ক্লাইমেট চেঞ্জের যে সাফার করছে, and disproportionately obviously women and other excluded groups, সেটা তুলে আনতে হবে। You will need some quantitative data as well. কোন ইউনিয়নে কত শতাংশ নারী কত কিলোমিটার বা কত শ গজ হেঁটে কলসি নিয়ে না কি নিয়ে, গাজী টাঙ্কে ওখানে মেন, আপনার কলসিতে হয় thankfully for the wrong reasons. They can't afford a গাজী tank which is too heavy and big and expensive. তো সেইখানটাতে কেমনি আমরা যদি এই তথ্যগুলো আনতে পারি, এরাটিক রেইনফল হোক, ল্যান্ডস্লাইড হোক, পানির অভাব হোক, এগুলো যে হচ্ছে, তাহলে কিন্তু আমরা কিন্তু এটা the data will speak for itself. And এটা disaggregated ভাবে যদি আমরা 2022 সেন্সাস কে, it's not just আদিবাসীস, এটা তো অন্য যে অকুপেশনাল রিলেটেড আছে, সাতক্ষীরার দিকে আপনি চিংড়ি ঘের দ্বারা কি এফেক্টেড হচ্ছেন কৃষকেরা, বা এখানেও পানির সমস্যা আছে, হাওরের দিকে আছে, বরেন্দ্র ভূমির দিকে আছে, এগুলো থেকে যে এক্সক্লুডেড গ্রুপস গুলো যারা আছে, তাদেরকে কিন্তু ওই ক্যাটাগরি গুলো কিন্তু সেন্সাসে নেই। বাংলাদেশ ব্যুরো স্ট্যাটিস্টিক্স এগুলো সেভাবে নেই, সেই গ্রুপগুলো যাদের জন্য ডিসঅ্যাগ্রিগেশনটা প্রয়োজন, এবং এটা অকুপেশন ওয়াইজ, জেন্ডার ওয়াইজ, এজ ওয়াইজ, সোশিও ইকোনমিক স্ট্যাটাস ওয়াইজ, বেতন ওয়াইজ বা ইত্যাদি করে, তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি বাংলাদেশের বিশেষ করে অ্যাডাপ্টেশনে যে সমস্যাগুলো আছে, সেটা আমাদের সরকার যত কিছুই বলুক অ্যাবাউট মিডল ইনকাম কান্ট্রি অ্যান্ড এসডিজিস তো দূরে আছে, সেক্রেটারি জেনারেলও স্বীকার করলেন অনেকগুলোই। ওইখানটাতে যদি, আমি জানি না এখন নতুন প্ল্যানিং মিনিস্টার কি করবেন বা প্ল্যানিং সেক্রেটারি, তাদের উপর বর্তে যে বাংলাদেশ ব্যুরো স্ট্যাটিস্টিক্স,
আমাদের কয়েকজনের কিন্তু অভিজ্ঞতা is very positive with the Bangladesh Bureau of Statistics to get to garner more inclusive disaggregated data. আর disaggregationটা কি কি ইয়ে অনুসারে হবে এটাও কিন্তু অনেক বড় বিষয় এবং এখানে কিন্তু ইউএনডিপি and আরেকটা আছে UNFPA বোধহয় the UN agency entrusted with the technical side of human population এর যে এগুলো আছে UNFPA বোধহয় বাংলাদেশে তাদের কান্ট্রি ডিরেক্টর আছেন United Nations Population Fund. sorry United Population UNPA তাদের সাথে কাজ করে they work closely with UNDP তারপরে তারা কোন মিনিস্ট্রির সাথে আমি ভুলে যাই বাংলাদেশের বাট তাদের সঙ্গে কাজ করে আমরা ডিসঅ্যাগ্রিগেশনটা কোন পর্যায়ে হতে হবে এবং 2022 সেন্সাসকে কি কি সার্ভে আর স্টাডি দ্বারা বাংলাদেশ সরকার নিজে করবে টু সাপ্লিমেন্ট দ্যাট সেটা এখনো কিন্তু প্রিলিমিনারি স্টাডি ইটস নট আ ফাইনাল সার্ভে তাছাড়া হু আর দি আদার অ্যাক্টরস হু ক্যান গো অন যেটা নিজের we even did our own research খুমি জাতি বলে একজন আছে ঢাকা ইউনিভার্সিটির কয়েকজন সোসিওলজি আর আদার টিচারদের সঙ্গে মিলে we did our own methodology of household research done by Khumis for the Khumis of 5000 জনসংখ্যার জাতি কোন ঘরে কি আছে তাদের অবস্থা হিউম্যান রিসোর্স ইত্যাদি and other resources তো আমাদের মনে রাখতে হবে it's an imperfect state বাংলাদেশ সরকার সবকিছু দেবে না কোনটা মার্কেট থেকে নেব কোনটা ফিলান্থ্রপিস্ট থেকে নেব কোনটা এনজিও থেকে নেব এবং সিএসও গ্রুপস বাংলাদেশি এবং আন্তর্জাতিক এটা কিন্তু মিলে আমাদের ভাগাভাগি করতে হবে কোনটা থেকে ফোকাল পয়েন্ট হবে কোনটাতে ইয়ে থাকবে বাকিরা আমরা উই জাম্প ইন আ সেকেন্ডারি টার্সিয়ারি ওয়ে কিন্তু ভাগাভাগি যদি না করি আমাদের এই যে ক্লাইমেট চেঞ্জের যে নেগেটিভ ইম্প্যাক্ট এগুলো যেভাবে হচ্ছে এটা বাংলাদেশ কিন্তু SDG এর মধ্যম ইনকাম সব কিন্তু তলিয়ে আনবে so we have to just even for the sake of development let alone human rights and humanitarian issues we need to address these issues of negative impacts of climate change thanks Thank you so much, Rajada. Shathi and Sumaya, আপনাদের questions নেওয়ার আগে আমি just একটু নাফিসের questionটা নিচ্ছি ও লিখেছে there are local superstitions and false beliefs and myths in local people during the times of floods and cyclones for taking the flood cyclone shelters. How do we tackle that? Nafis, if you're still here, I'm just going to unmute you because I don't think I understand your question. আপনি একটু আপনার questionটা যদি বলেন Thank you so much. I'm Nafis from ECAT. So my question was the same that you have read already. So it is all about the natural disaster that we get like floods in the northern Bangladesh and also the cyclones that happens in the coastal Bangladesh. So what happens actually there that there are so many superstitious beliefs and also wrong beliefs in those area that the local men and women, both men and women faces, and they don't get the chance or they get the false beliefs, false beliefs to for that reason they don't go to the flood shelters and also the cyclone shelters also. So these are the superstitious or myths that they get from other people that okay we don't need to go to the shelters because it is the floods that is happening, so so we don't need to go to the shelters. So how can we tackle these beliefs that আমি these একটু are wrong? ফলো আপ কোয়েশ্চেন জিজ্ঞেস করি কেন যেতে চাচ্ছে না এটা কি সিকিউরিটির ইস্যুর কারণে সুপারস্টিশিয়াস বিলিফটা এক্স্যাক্টলি কি আচ্ছা সুপারস্টিশিয়াস বিলিভ বলতে হচ্ছে যে তাদের হচ্ছে কিছু বিশ্বাস আছে যেটা হচ্ছে ওদের অন্যান্য মানুষের কাছ থেকে তারা পায় যেটা হচ্ছে যে ওদেরকে ঘরেই থাকতে হবে যে বন্যা হচ্ছে তারপর সাইক্লোন হচ্ছে বা অনেক ইরোশন হচ্ছে সো তারা ঘরেই থাকবে তাদেরকে শেল্টারে যেতে হবে না কারণ এভাবেই তাদের প্রচলন চলে আসছে তাদের হিস্ট্রিক্যালি যদি বলেন যে তাদেরকে ঘরেই থাকতে হবে মানে তারা ওভাবেই ঘরে থাকবে এবং তারা ওভাবেই মারা যাবে মানে এরকম কিছু হচ্ছে কালচারাল বিলিফ আছে একদম লোকাল লেভেলে সো এই ধরনের বিলিফ গুলা যেগুলো আছে আমরা এগুলা কিভাবে তাদেরকে বলতে পারি যে এগুলো আপনারা যারা পাচ্ছেন এগুলো হচ্ছে রং বিলিফ সো আপনাদেরকে আসলে শেল্টারে যেতে হবে Sohan, do you know anything about this?
এই এই কোয়েশ্চেনটার উত্তর কে দিতে চাই, কারণ আমি এটা এখন প্রথম শুনলাম, আমি জানতাম না এরকম বিলিফস এক্সিস্ট করতো। ওকে, সো মেবি আই ক্যান আনসার টু দ্য কোয়েশ্চেন। তো নাফি যেটা বলার চেষ্টা করলো, আমার মনে হয় যে ওই যে মানে কিছু কিছু সময় আমরা জিজ্ঞেস করি না যে আপনার এই অবস্থার কারণ কি, তখন ওনারা বলে যে আল্লাহ দিছে, আল্লাহ হচ্ছে রাখবে, আল্লাহই হচ্ছে রক্ষা করবে। তো এই জিনিসটা অনেকটা ওরকম আর কি। তো এখন এই ক্ষেত্রে তো বেসিক্যালি হচ্ছে খুব স্পেসিফিক কিছু রিজন ছাড়া এটা কিন্তু এখন বাংলাদেশে অনেক কমে গেছে। ফর ইউর রেফারেন্স নাফিস, হ্যাঁ, কারণ হচ্ছে আমরা যখন আইলা থেকে শুরু করলাম 2007 থেকে 2009 আইলা সিডর গেল আমাদের, এরপর থেকে কিন্তু এই বিলিভের প্র্যাকটিসটা একটু হলেও কমেছে। কারণ আহ, আমরা কিন্তু এখন দেখি যে হিউম্যান ক্যাজুয়ালিটি আসলে আমাদের ফ্লাড গুলাতে প্রায় নেই বললেই চলে। ইভেন আমি বোধহয় আনিকাপুর সাথে আগেও শেয়ার করেছি যে এই ধরনের রিডিকুলাস কোয়েশ্চেনও আমাকে শুনতে হয় যে কেন জার্মানির ক্যাজুয়ালিটি এত বেশি, কেন বাংলাদেশে নাই। তো কারণ আমরা হচ্ছে ওই জিনিসটাতে ইউজ টু হয়ে গেছি যে না, আমাদের এখন শেল্টার সেন্টারে যেতে হবে। বিলিভ গুলো আমার মনে হয় যে কম্পারেটিভলি আমরা অনেক আসলে পজিটিভ দিকে এগিয়েছি। তো হচ্ছে কিছু এলাকায় তাও হয়তো বা আছে, কিন্তু এটার রিজন আরেকটা জিনিস যে ওনারা অত বেশি নেগেটিভ বা হয়তো বা হিউম্যান ক্যাজুয়ালিটির সাইড থেকে ওনাদের কোনো ক্ষতি এখন পর্যন্ত হয় নাই। এই কারণেই হচ্ছে ওনারা এখন পর্যন্ত ওই জিনিসের যেহেতু কোনো আহ মানে ফলাফল তারা হচ্ছে দেখে নাই, তো এই জন্য তাদের মধ্যে এখনো কিছু জায়গায় বিলিফ রয়ে গেছে। কিন্তু যারা বেসিক্যালি 2007 2009 ফেস করেছে নিজেদের মধ্যে থেকে বা সোশ্যাল ভাবে, তারা হচ্ছে অবশ্যই হচ্ছে এখন ওই জায়গাটুকু থেকে বেরিয়ে এসেছেন এবং তারা সবাই শেল্টার সেন্টারে যান। আর আমি যে জন্য হাত তুলেছিলাম, আমি ওই আহ, ব্যাপারটা একটু বলে ফেলি যে হচ্ছে দেবাশিস দার সাথে আমি সম্পূর্ণভাবে একমত। আমাদের আসলে 3 লেভেলে হচ্ছে পলিসিতে কাজ করা দরকার। একটা হচ্ছে যে অ্যাক্টিভিজম, যেটা হচ্ছে সোহানুর এবং হচ্ছে ইউথরা করে থাকে, প্লাস আমাদের যারা হচ্ছে সিনিয়র মানুষ আছেন তারাও হচ্ছে ওটার সাথে ইনভলভ, তারা বিভিন্ন ধরনের গাইডেন্স দিয়ে থাকেন। সেকেন্ড হচ্ছে যে আমরা আমাদের রেফারেন্স ডাটা নিয়ে, কোয়ান্টিটেটিভ ডাটা নিয়ে কিভাবে হচ্ছে সরকারকে এবং ডোনারকে এবং নিজেদেরকে আমরা কিভাবে হচ্ছে অ্যাপ্রোচ করছি বা কিভাবে হচ্ছে আমরা ওই জিনিসগুলা জানাচ্ছি, এটা একটা বিষয়। আর 3 নাম্বার জায়গাটা হচ্ছে যে দুইটার কোলাবোরেশন, যে আমরা পার্সোনাল লেভেলে নেটওয়ার্কিং থেকে আমরা হচ্ছে জানাচ্ছি সরকারকে, সাথে সাথে হচ্ছে আমরা আমাদের কোয়ান্টিটেটিভ ডাটা নিয়েও হচ্ছে আগাচ্ছি। এবং এই ক্ষেত্রে হচ্ছে আমি দেবাশিস দাকে অবশ্যই হচ্ছে রিকোয়েস্ট করব, যেহেতু হচ্ছে উনি সরকার পক্ষের হয়ে কাজ করেছেন, তো উনি হয়তো বা আমাদেরকে কিছু জায়গায় গাইড করতে পারবেন যে আমাদের অ্যাপ্রোচটা কিভাবে হলে বেটার হয়। আমাদের যেরকম আমাদের সেন্টার থেকে আমাদের এমইউ করা আছে, প্ল্যানিং ডিভিশনের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করি 3 মাস 4 মাস বা 6 মাস পর পর। ওই জায়গাগুলোতে কিন্তু আমরা সবসময় পজিটিভ রেসপন্স পেয়েছি। তো পজিটিভ রেসপন্স পেয়েছি দেখি আমি অপটিমিস্টিক ওয়েতেই কথা বলবো যে যেটা বলেছেন যে সরকার সবকিছু দিবেন না, কিন্তু সরকারের কাছ থেকে কিভাবে অনেক কিছু অ্যাপ্রুভ করে নিয়ে আসা যায়, এটার ওয়েটা হচ্ছে আমাদেরকে জানতে হবে, ওই ওয়েতে আগাতে হবে। আর আমরা যারা নিজেরা হচ্ছে কাজ করছি তারা কিভাবে ইন্টিগ্রেশনটা আরো বেটার করতে পারি সেটা কাজ করতে হবে। আর অ্যাক্টিভিস্টরা তো অ্যাক্টিভিস্টের কাজ করবে, কারণ তাদের ছাড়া হচ্ছে অ্যাডভোকেসি হবে না আমাদের পুরোপুরি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সুমাইয়া, আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ। এখানে যদি আমরা রাজেদার গাইডেন্স পাই তাহলে দ্যাট কুড বি বিয়ন্ড ইনভ্যালুয়েবল। সাথী, ইউ অলসো হ্যাড ইউর হ্যান্ড রেজড। হ্যাঁ, আমি যে কারণে হ্যান্ড রেজ করেছি ওটাতে যাওয়ার আগে সুমাইয়া আপার সাথে জাস্ট একটু অ্যাড করব নাফিসের কোয়েশ্চেনটার ব্যাপারে। সেটা হচ্ছে আমি যখন কাজ করেছিলাম আইলা অ্যান্ড সিডর এবং অন্যান্য ক্ষেত্রে আমি দেখেছি সেটা হচ্ছে যে যারা নারীরা থাকেন, বিশেষ করে আমাদের প্রত্যন্ত অঞ্চলের নারীরা, গ্রামাঞ্চলের নারীরা, তাদের কিন্তু এক ধরনের মায়া থাকে তারা যে প্রাণীগুলোকে পালছেন তাদের উপরেও। সো অনেক সময় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বাচ্চা কাচ্চা, স্বামী, শ্বশুর শাশুড়িকে ওনারা শেল্টারে পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু গোয়ালে যে গরুটা আছে, যে ছাগলটা আছে, যে মুরগিগুলো আছে, সেগুলির জন্য ওনারা যাচ্ছেন না। সো ওই জায়গাটা থেকে হয়তো বা একটা অ্যাডভোকেসি লেভেল হতে পারে যে কিভাবে করে শুধুমাত্র মানুষের জানমাল না, কিভাবে করে আমরা প্রাণীদের জানমাল ওইসবের ব্যাপারেও আমরা কিভাবে করে কাজ করতে পারি। আমি এমনও ঘটনা দেখেছি বাসায় একটা বিড়াল ছানা আছে, সেজন্য ওনারা জাননি। সো জাস্ট টু অ্যাড টু হোয়াট এভার সুমাইয়া আপা সেড, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপা। আমি যে ব্যাপারটাতে হাত তুলেছি সেটা হচ্ছে কনসালটেন্সির ব্যাপারে তুমি যে কোশ্চেনটা করেছিলে রাজাদাকে। ফার্স্ট অফ অল রাজাদা আনসার দিয়ে দিয়েছেন যে অলরেডি থাকে না।
যখন থাকে তখনও আমরা দেখতে পাই যে ওনারা একটা আগের থেকে একটা আইডিয়া নিয়ে আসেন যে জুম চাষ নিয়ে আমরা রিসার্চ করবো, এখানে আমাকে নেগেটিভ রিপোর্ট দিতেই হবে। বন্য প্রাণী নিয়ে আমি রিপোর্ট করব, এখানে আমাকে নেগেটিভ রিপোর্ট দিতেই হবে। সো ওই ধরনের মন মানসিকতা নিয়ে কিন্তু কোনো গবেষক আসলে ভালো গবেষণা চালাতে পারেন না, এটা একটা কথা। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে সাথে আমি একটু তোমাকে ইন্টারাপ্ট করি, এটা নিয়ে না মাহিদুর আগেই কোয়েশ্চেন করেছিল বন্যপ্রাণী শিকারের ক্ষেত্রে কি বুঝাইতে চাচ্ছেন। আচ্ছা, আমি আসবো ওই জায়গাটাতে, আমি একটু এটা শেষ করে নিই। আরেকটা জিনিস যেটা হচ্ছে আমি আমাদের এমনও অভিজ্ঞতা আছে, আমি শিওর রাজাদারও অনেক অভিজ্ঞতা আছে, আদিবাসী যারা প্লেনল্যান্ড হোক, পার্বত্য চট্টগ্রাম হোক, অনেকের অভিজ্ঞতা আছে। আমরা দেখেছি যে যখন আদিবাসী বা লোকাল রিসার্চাররা যখন কোনো রিসার্চ করেন, ডোনাররা শুধুমাত্র ফান্ড দিয়েছেন বলে কিন্তু রিসার্চের ফাইন্ডিংস ওনাদের মনের মতো হচ্ছে না দেখে they just gatekeep the knowledge, they just gatekeep the research for years after years, হ্যাঁ, and which is not okay. So ওই জায়গাটা থেকে সুমাইয়া আপা লাস্টলি যেটা বলছিলেন যে ডোনারদেরকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, সেটাও আমাদেরকে যেরকম শিখতে হবে, অ্যাক্টিভিস্ট, being an influencer in the policy making, or having the network with various stakeholders. But at the same time, we should have the guts to ask the donor that why you are gatekeeping our knowledge, why you are not recognizing our knowledge. So ওই জায়গাটাতেও আমি জাস্ট আমাদের আজকে যারা অডিয়েন্স আছেন তাদেরকে একটু ভাবার জন্য বলবো। বন্যপ্রাণী শিকারের ক্ষেত্রে কি বলতে চাচ্ছেন মাহিদুর ভাইয়ের যে কোশ্চেনটা ছিল, আমি রাজাদা হয়তো বা কিছুটা অ্যাড করতে পারবেন, বাট আমার যে অভিজ্ঞতা সেটা নিয়ে আমি বলবো যে আমাদের আদিবাসী জ্ঞানের মধ্যে এরকম আছে। আমি যখন ছোট ছিলাম, আমি যখন গ্রামে যেতাম, আমরাও কিন্তু বন্য প্রাণী বা বন জঙ্গলের যে পাখির ডিম আছে সেগুলি নিয়ে আসতাম, আমি নিজেও নিয়ে এসেছি। কিন্তু আমার জেঠিমা, আমার কাকিমা, আমার নানু, আজু, মানে আমাদের দাদা দাদি, ওনারা আমাদেরকে বলতেন যে প্রথম 3টা বাসা থেকে কোনো ডিম নেওয়া যাবে না, পরের যে বাসাগুলো থেকেও, পাখির বাসা থেকেও তুমি ডিম নিবা, তোমার আজকে বাসায় আছে 4 জন, তুমি 4টাই ডিম নিবা, তুমি কিন্তু একসাথে 10-12টা ডিম নিয়ে আসতে পারবে না। হ্যাঁ, সো এইভাবে করে আমাদেরকে যে বন্যপ্রাণীকেও সংরক্ষণ করা, পাশাপাশি আমাদের যে আমিষের চাহিদা, এই যে মাংসের বাজার, এটা কিন্তু পাহাড়ের রীতিনীতি না, এটা খুব রিসেন্টলি মার্কেট পলিসি এসছে, গত 30-40 বছর আগে মেবি। এর আগে কিন্তু আমাদের আমিষের চাহিদা এরকম ছিল না। আমাদের আমিষের চাহিদা আমরা পূরণ করেছি আমাদের আদিবাসী জ্ঞান দ্বারা, এবং একই সাথে যে প্রাণ বৈচিত্র্য আছে পার্বত্য চট্টগ্রামে বা সমতলের বন অঞ্চলগুলোতে, সেখানেও কিন্তু আমরা আমাদের প্রাণীদেরকে সম্মান করি। হ্যাঁ, আমরা জাস্ট ওদেরকে ভোগের জন্য না। সো ওই জায়গাটা থেকে আমি বন্যপ্রাণী শিকারের ব্যাপারে যে প্রোপাগান্ডা চলে আদিবাসীদেরকে নিয়ে, যে আদিবাসীরা সব বন্যপ্রাণী শিকার করে খেয়ে ফেলতেছে, ওই জায়গাটার কথা বলেছিলাম। থ্যাংক ইউ সো মাচ আনিকা। থ্যাংক ইউ। সাথে মিনাল, you also have your hand raised. Yeah, I just want to add to Shati's point about the donors is that there is a trend to create a solution that's like a one-size-fits-all solution, where you get the maximum amount of capture with this one. However, the fact is that even despite how small our country may be, it's very diverse, depending the geography, the people, and it really requires you to have to go down to the root level to understand what solutions would really work. That's it. সোহান, আপনি কিছু বলতে চাচ্ছেন মনে হয়? জি, একটা হচ্ছে যে সলিউশনের যে জায়গাটা, আমরা যখন ক্লাইমেট অ্যাডাপ্টেশন নিয়ে কথা বলছি, এটা ওই একই টি শার্ট সবাই গায়ে দেওয়ার মতো হলে হবে না। এটা মানে হচ্ছে ফিট করতে হবে যে কার সাথে কি হবে। সাতক্ষীরার সাথে কুড়িগ্রামকে মেলালে হবে না, পাহাড়ের সাথে বরিশালকে মেলালে হবে না। সো এটা যেমন সরকারের জায়গা থেকে, তেমন দাতা সংস্থা, উন্নয়ন সংস্থারও মেকানিজমে অ্যাডাপ্টেশনটাকে নিয়ে আসতে হবে, অর্থাৎ ফ্লেক্সিবিলিটি এবং লার্নিং বাই ডুইং, করে করে শেখা এমন। কিন্তু এক একটা ডোনার এজেন্সি সে 4 বছরের জন্য একই সে গোল রেখে দেয়, তো পরে এটাকে আর অ্যাডাপ্টেশন করার সুযোগটা হয় না। আর যারা মার্জিনালাইজড অর্গানাইজেশন বা কমিউনিটি বা উইমেন অর্গানাইজেশন,
সো একটা ব্লেম করা হয় কি তাদের দক্ষতা নাই, কিসের দক্ষতা নাই, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের দক্ষতা নাই, প্রজেক্ট লেখার দক্ষতা নাই। সো একই ঘটনা যখন গ্রিন ক্লাইমেট ফান্ডে বাংলাদেশ অ্যাপ্লাই করে, তখন দেখা গেছে অনেক কম ভার্নারেবল দেশ তারা টাকা পেয়ে যায়, কারণ তার দক্ষতা বেশি। তাহলে যে লোক ভার্নারেবল তার তো দক্ষতার একটু ঘাটতি থাকবেই। তাহলে আমি একটা ডিউ ডিলিজেন্স করে বলে দিলাম যে ওই আদিবাসী সংগঠনের দক্ষতা নাই, তার জন্য টাকা দিতে পারবো না, এইটা হওয়া উচিত না। বরং অ্যানালাইসিস করে তাকে কি কি সাপোর্ট দেওয়া দরকার সেইটা হওয়া উচিত। এটা গেল এক। দ্বিতীয়ত, নারীকে আমরা সারা জীবন এবং বাংলাদেশকে পোট্রে করে আসি বাংলাদেশ অনেক ভার্নারেবল। বাংলাদেশ ভার্নারেবল অবশ্যই, কিন্তু বাংলাদেশ কিন্তু অনেক জায়গায় লিডারও, ডিজাস্টার ম্যানেজমেন্ট বলেন, অভিযোজনে বলেন। তো নারীর জায়গাটা আমরা সবসময় আগে করতাম যে নারী অনেক বেশি দুর্বল, বন্যায় মরে যায় এমন, কিন্তু নারীর কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু অভিযোজনে, অনেক ক্ষেত্রে আবার এনার্জি ট্রানজিশনেও, জাস্ট ট্রানজিশনে তার কিন্তু একটা লিডারশিপ আছে, তার সহনশীলতার লিডারশিপ আছে। সো এই লিডারশিপের জায়গাটাকে আমাদের অনেক বেশি বেশি তুলে আনতে হবে, এইটা একটা। দ্বিতীয়ত, আমরা মনে করি কি যে নারী মানে শুধু নারীকেই রাখলে হবে, কিন্তু কখনোই আমরা নারীকে ক্ষমতায়নের আসনে বসাতে পারবো না যদি পুরুষ তার ক্ষমতা যদি সে ডাইভার্ট না করে, পুরুষ যদি তার মাইন্ডসেট তৈরি না করে। আমি কুড়িগ্রামের এক চরের নারীকে 3 দিন এনে কুড়িগ্রামে ট্রেনিং করাবো, তার ঘরের হাজবেন্ড যদি তাকে সহায়তা না করে, তাহলে কিন্তু সেই নারী কখনো ক্ষমতায়নের আসল জায়গায় পৌঁছাতে পারবে না। তো কিভাবে পুরুষদেরকে, কিশোরদেরকে সহায়ক শক্তি হিসাবে নারীদের সাথে সেখানে আমরা যদি যুক্ত করতে পারি, তাহলে হয়তো এই অ্যাডাপ্টেশনটা হবে। আর শেষ কথা হচ্ছে, আমরা অনেক আলোচনা করতেছি লোকালি লেড অ্যাডাপ্টেশন। তার মানে হচ্ছে স্থানীয় পর্যায়ের যে নারী, সেও যেন তার ক্ষমতার এক্সেসটা হয়, সে যেন ইউনিয়ন পরিষদের বাজেটিং বা অ্যাকশন প্ল্যানে তার নেতৃত্বের জায়গাটা যেন সে যেন তুলে ধরতে পারে, এবং তার হাতে যেন কন্ট্রোলটা থাকে যে ফান্ডিংটা কিভাবে খরচ হবে আর কি। তো এখানে আমরা আরো একসাথে কিছু কাজ করতে পারি। থ্যাংক ইউ। ওভার টু ইউ। থ্যাংক ইউ সোহান। ও আপনার একসাথে কাজ করার ওই অ্যাঙ্গেলে প্রিয়াঙ্কা একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে যে আমরা যখন কোনো কিছু প্ল্যান করছি বা পলিসিস করছি, তখন ডিফারেন্ট স্টেক হোল্ডার্স এর কনসালটেশন করা হয় কিনা, যেরকম সাইক্লোন শেল্টার যখন করা হয় তখন জেন্ডার এক্সপার্টদের সাথে কনসাল্ট এখানে আমি করা একটু হয় কিনা। যুক্ত করতে চাই, এখানে সুমাইয়াপা আছে, সুমাইয়াপাও হয়তো একমত হবে। সো এখন শুধু কনসালটেশন করার দিন শেষ। এখন আনিকা আপা একটা প্রজেক্ট করবে, সে শ্যামনগরের কিছু নারীদের সাথে কনসালটেশন করলো, এর মানে এটা না যে আনিকা আপা তার সব মতামতকে নিয়ে নিল। তাহলে এটার মানে হচ্ছে কি, প্রজেক্ট ডিজাইন করতেছে আনিকা আপা, ক্ষমতা আনিকা আপার হাতে বা সোহানের হাতে, ফাইন্যান্সিয়াল কন্ট্রোল সোহানের হাতে। কিন্তু এলএলএ হইতে গেলে ওই গ্রামের নারী সেই লিডিং পজিশনে থেকে প্রজেক্ট ডিজাইন করবে, এবং শুধু প্রজেক্ট ডিজাইন করে না, ইমপ্লিমেন্টেশন থেকে শুরু করে এভালুয়েশন, তারপর ধরেন লার্নিং কে নিয়ে আসা, এগুলো কিন্তু তাদের হাতে থাকতে হবে। সো আমরা এখন Community led আর কি। হ্যাঁ, সো Community led যেটা বললেন। একেবারে লেট, এটাই বলা হচ্ছে এলএলএ। এবং এলএলএ মানে কি, লোকালি লেট, লোকাল পিপল লিডারশিপে আসবে। লোকাল পিপল তো সব করতে পারবে না, ইউনিয়ন পরিষদ বা লোকাল গভর্নমেন্ট তাকে ফেসিলিটেটর হিসেবে সহায়তা করবে। আমরা জানি যে ট্রেনার এবং ফেসিলিটেটরের ডিফারেন্সটা কি। ট্রেনার সে নিজে নিজে করে, ফেসিলিটেটর সহায়তা করে, ইউনিয়ন পরিষদ তাকে সহায়তা করবে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে একটা কনসালটেশন করেই বলে দেই যে এইটা এলএলএ, কনসালটেশন করেই বলে দেই তার এনগেজমেন্ট হয়ে গেছে, এবং এখনো আমরা মানুষকে পার্টিসিপেটরি জায়গায় বেনিফিশিয়ারি হিসেবে দেখি। বাট এদেরকে যদি অ্যাক্টিভ আমরা পার্টনার করতে পারি, তারা যদি ড্রাইভিং সিটে থাকে, এটা অনেক সহজ না, কিন্তু ওই জায়গাটা আমাদের আসতে হবে। সুমাইয়া যদি হয়তো কিছু অ্যাড করতে পারে আর কি। হ্যাঁ, সোহানের সাথে আমি একেবারেই একমত, এবং এই দুইটা জায়গায় আমি বলবো যে এই যে আপা, সাথী আপা যে বলছিলেন না, যে ওনাদেরকে আমাদের ওই জায়গাগুলোতে অ্যাপ্রোচ করা উচিত, যে আমরা কিভাবে চাচ্ছি জিনিসগুলো, অথবা লোকাল মানুষ কিভাবে চাচ্ছে। তো আমরা জিসি এর সাথে একটা প্রজেক্টে কাজ করছি, যেখানে আমরা আসলে এলএলএ অ্যাপ্রোচ গুলা ইমপ্লিমেন্ট করার ট্রাই করছি। যেটা আমাদের কেস স্টোরিতে দেখা যাচ্ছে বা পাইলটিং এ দেখা যাচ্ছে যে আসলে টাইম কনজিউমিং, এটাতে কোনো ডাউট নাই, কিন্তু আমাদের ওই টাইমটা আসলে দিতে হবে। কারণ টাইমটা দিয়ে যদি আমরা 30 বছর, 40 বছর, 50 বছরের জন্য কোনো একটা জিনিস পাই, এটা আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, রাদার দেন আমাদের কোনো একটা খুব সাডেন কোনো একটা ইমপ্লিমেন্টেশনে যাওয়া, যেটা আসলে 3-4 বছর পর, প্রজেক্ট স্প্যানের পরে আর কোনো থাকবে না। তো যেহেতু এটা টাইম কনজিউমিং, ওই ক্ষেত্রে আমাদের ডোনারদেরকে কিছু জায়গায় বোঝানোর আছে। আর জিনিসটা সব জায়গার এক্সপার্টদের ক্ষেত্রে, আমি যদি আর্কিটেকচারাল ভ্যালু থেকে চিন্তা করি, আমার আর্কিটেক্ট বন্ধুদেরকে কোনো সময় অ্যাসাইনমেন্ট দেওয়া হতো যে তোমরা বাচ্চাদের জন্য খেলনা বানাবা, বাচ্চারা যেটা পছন্দ করবে সেই হাইয়েস্ট মার্ক পাবে। এই জায়গাটাতে যারা লোকাল মানুষ, তারাই তো সবচেয়ে বেস্ট সলিউশন দিতে পারবে। তারা হয়তো বা নাম্বারে বলতে পারবে না, বা কোন ইকুয়েশন ইউজ করতে হবে সেটা বলতে পারবে না, কিন্তু যেটা বেটার তাদের জন্য সেটাই তারা তো সাজেশন দিবে। তো সেই ক্ষেত্রে তারা আসলে কিছু বোঝে না, এই জিনিসটার এই ধারণাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। দরকার লাগলে আমরা যদি মনে করি যে না, আমাদের কিছু স্পেসিফিক টার্মিনোলজি দিয়েই ওনাদের কাছ থেকে কথা শুনতে হবে, সেই ক্ষেত্রে আমরা যেটা
আমাদের প্রজেক্টটাতে করেছি যে আমরা আসলে তাদের সাথে ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ করেছি প্রথমে, যে আসলে এলএলএ জিনিসটা কি, ওনারা যেসব প্রশ্নের উত্তর দিতে হবে ওনাদেরকে, সেই জায়গাগুলোতে কাজ করার চেষ্টা করেছি। ওনাদের টিম থেকে একজনকে বের করার চেষ্টা করেছি যিনি হয়তো বা লিখতে পারবেন ওনাদের প্ল্যানটা ঠিক মতো, এবং বাকি 20 জন হয়তো বা বলবে, একজন হয়তো বা লিখবে। তো এই জায়গাগুলোতে আমাদের হচ্ছে কাজ করার আসলে হচ্ছে দরকার। তো টাইম কনজিউমিং হবে, কিন্তু আমরা বোধহয় ডেভেলপমেন্ট সেক্টরে যারা কাজ করি, স্পেশালি পলিসি লেভেলে, তারা বোধহয় টাইম নিয়ে খুব একটা চিন্তা করি না, যেহেতু হচ্ছে এটা খুবই লং রান প্রসেস, ওটা আমরা মেনে নিয়েছি। তো আমাদের মনে হয় বেটার হয় আরো ইমপ্লিমেন্টেশনের জন্য। থ্যাংক তো ইউ। আমি 10টা সেকেন্ড যুক্ত করতে চাই সুমাইয়ার সাথে, যেটা হচ্ছে কি ডোনাররা তারা চায় একটা কনসেপ্ট নোট চায় প্রথমে। কনসেপ্ট নোট ভালো হলে তখন ফুল প্রপোজাল চায়। তখন হয়তো অনেক সময় বলে দেয় যে কমিউনিটিকে এনগেজ করা হয়েছে কিনা, তখন ওই এনজিও বা উদ্যোক্তা তারা দু একটা কনসালটেশন করে কাজটাকে হালাল করে। তো অনেক ক্ষেত্রে এটা হয় কনসালটেন্ট লেড। কনসালটেন্ট হয়তো ঢাকায় একটা এসি রুমে বসে সে লিখে দিল শ্যামনগরে এটা ফিট করবে বা ইতে ফিট করবে। আর ওইটা হচ্ছে এর মতো যে লাশ মারা গেলে আপনার মানে যে দাফনের টাকা কিন্তু খারাপ। তাইলে কনসালটেন্টের প্রজেক্ট হোক বা না হোক, আনিকাপা কনসালটেন্ট, তার টাকা দেওয়াই লাগবে। তো অনেক ক্ষেত্রে আমাদের সংগঠনগুলোর কনসালটেন্টের অত বেশি টাকা দেওয়ার সুযোগ থাকে না, প্রজেক্ট আমরা না পাই। সো এর জন্য যারা ডোনার তাদেরকেও মেকানিজম রাখতে হবে যেন প্রজেক্ট ডেভেলপমেন্টে যেন বাজেট দেওয়া হয়। যেমন জিসিএ এর মধ্যে একটা মেকানিজম আছে, জিসিএ মানে গ্রিন ক্লাইমেট ফান্ড, জিসিএফ এ যদি তাদের একটা কনসেপ্ট নোট পছন্দ হয় তখন তারা প্রজেক্ট ডেভেলপমেন্টের জন্য তারা ফান্ডিং দেয়। তাহলে এটা নিয়েও আমাদের ডোনারের সাথে বার্গেন করা উচিত এলএলএ প্রিন্সিপালকে ধরে, যে আমরা এই প্রজেক্টটা মানুষের মাধ্যমে ডেলিভারি করতে চাই, আমাদের সেইখানে আমাদেরকে টাকা দিতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সোহান। আমাদের না টাইম শেষ, কিন্তু আমি বিফোর উই ক্লোজ আমি একটু আপনাদের থেকে ফাইনাল ওয়ার্ডস, নেক্সট কি কি আমাদের, সোহান যেরকম বললো যে এখন আমাদের কনসালটেশনস এর টাইম শেষ, but what is next? How do we engage policymakers? How do we engage actual research, not consultants? How do we engage actual research to inform gender responsive programming and policy? Open question. জি রাজদা। না আমি এটাতে বলবো না, বাট আই জাস্ট হ্যাড সামথিং, আমি পরে এটার আগে রেসপন্ড করো তারপরে বলবো। আমি যে ওকে আমি যেতে পারি। হোয়াটস নেক্সট ফর দ্য অর্গানাইজার টুডে? আই হোপ যে এটা শুধুমাত্র একটা ওয়েবিনার, উইমেন্স ডে আসতেছে, ক্লাইমেট চেঞ্জ ইজ সে কারণে জাস্ট একটা ওয়েবিনার কয়েকজনকে একত্র করে হয়ে গেল, এন্ড দেন দেয়ার ইজ নো ফলো আপ। সোহানের সাথে আমার কোনো কথাবার্তা হইলো না, সুমাইয়ার সাথে আমার কোনো কথাবার্তা হইলো না, and then there I think যে the alliance should play the vital role. You shouldn't giving us the responsibility. আমরা অলরেডি রুরাল গ্রাউন্ডের, আমাদের ক্যাপাসিটি কম, আমাদের ম্যান পাওয়ার কম, তার উপর যদি বন্যী শিখা বা অর্গানাইজার এশিয়া ফাউন্ডেশন যদি চাপাই দেয় যে সাথী সোহানের সাথে যোগাযোগ করুক, সাথী সুমাইয়ার সাথে করুক, that won't be very respectful. So what next I will say যে কিভাবে করে আজকের যে কনভারসেশন গুলো আমরা করেছি এগুলি ফলো আপ করতে পারি। রাজা দেবাশিস রয় দা আমাদের সাথে আছেন, পার্বত্য চট্টগ্রামে ওনার বিশাল নেটওয়ার্ক, পুরো বাংলাদেশে ইন্টারন্যাশনালি অনেক নেটওয়ার্ক। সো হাউ উই শেয়ার আওয়ার নলেজ, এই যে সাতক্ষীরার মটকা, সুমাইয়া আপা যে কথাগুলো বলছেন, হাউ উই শেয়ার অল দিস এন্ড উই বিল্ড দ্য অ্যাওয়ারনেস, হ্যাঁ, যে ইয়ং জেনারেশনের কাছে, বিভিন্ন কমিউনিটির কাছে। দ্যাট উইল বি মাই নেক্সট স্টেপ। জি আমি একটু যুক্ত করতে চাই সাথী আপার সাথে। সো ক্লাইমেট জাস্টিস, ক্লাইমেট অ্যাকশন, এখানে ক্রস মুভমেন্ট বিল্ডিং এবং সলিডারিটি খুব গুরুত্বপূর্ণ। এবং কারণ যারা ক্লাইমেট চেঞ্জের জন্য মূল গোড়ায় তারা অনেক পাওয়ারফুল, অনেক টাকা আছে, তারা অনেক ক্ষেত্রে হয়তো পাওয়ার এর সাথে থাকে। আর আমরা যারা ক্ষতিগ্রস্ত ক্লাইমেট চেঞ্জের জন্য হোক বা আদিবাসী অনাবাদী ইস্যু বা নারী পুরুষ, সো আমরা অনেক ভানারেবল। সো আমাদেরকে মানে একটা জায়গায় মানে একত্রিত হওয়া, এবং এটা সবাই আমাদের স্বার্থের জন্যই এমন। তো যেটা দেখা গেছে আমরা ইকারের সাথে একটা ভালো পার্টনারশিপ আমরা করতে পেরেছি, আপনারা হয়তো আবার ফেমিনিস্ট মুভমেন্ট থেকে সুমাইয়ার সাথে পার্টনারশিপ করতে পেরেছেন, কিন্তু আমরা কেউ কিন্তু কারো বিরোধী না। সো কিভাবে আমরা ফেমিনিস্ট মুভমেন্টকে সাপোর্ট দিতে পারি, ফেমিনিস্ট মুভমেন্ট ক্লাইমেট মুভমেন্টকে সাপোর্ট দিতে পারে। আমরা এখন ওয়াইডার ক্লাইমেট মুভমেন্টে দুইটা গ্রুপের আমরা সাপোর্ট খুবই কম পাচ্ছি। একটা হচ্ছে ওয়ার্কার্সরা বলে আমি ঠিকমতো বেতনই পাচ্ছি না, আমার জাস্ট ট্রানজিশন ক্লাইমেট অ্যাকশন নিয়ে কি হবে। আমরা তাকে বোঝানোর চেষ্টা করছি যে আপনার রাইটস এর মধ্যেই ক্লাইমেট আছে, ক্লাইমেট জাস্টিস হলে আপনাকে রাইটস আরো ইনশিওর করবে।
ক্লাইমেট জাস্টিস কখনোই আদিবাসী ব্যক্তির অধিকারকে কেড়ে নিচ্ছে না, বরং তার আমরা বলি যে ইন্ডিজিনিয়াস রাইটস ছাড়া ক্লাইমেট জাস্টিস হয় না, নারীর অধিকার ছাড়া ক্লাইমেট জাস্টিস হয় না, শ্রমিকের অধিকার ছাড়া ক্লাইমেট জাস্টিস হয় না। আর আমাদের যে ইউথরা তারা মনে করে যে আমি ক্লাইমেট অ্যাক্টিভিস্ট, আমি কিছু গাছ লাগালেই তো হইলো, আমার কেন জেন্ডার জাস্টিস নিয়ে কাজ করতে হবে? তো এইসব জায়গায় শেয়ারিং এর খুব ভালো জায়গা আছে। আপনারা যে সেরা নেটওয়ার্কটা করছেন, সেই নেটওয়ার্কটাকে ধরে আমরা এই জায়গায় কাজ করতে চাই। আর উইমেন এম্পাওয়ারমেন্ট আমি শেষেও রিকোয়েস্ট করব যে শুধু নারীদেরকেই যুক্ত করেন না, কিছু পুরুষকেও যুক্ত করেন, কারণ মাইন্ডসেটটা পরিবর্তন করতে হবে পুরুষকে। আর ক্লাইমেট চেঞ্জ নারীকে আর অনেক বেশি বার্ডেন দিচ্ছে, তার ঘরের কাজও করতে হইতেছে, আবার তাকেই বল তুমি অ্যাডাপ্টেশন করো, তুমি এটা করো। তো যদি বার্ডেন শেয়ার না করা যায় গ্লোবাল নর্থ টু সাউথ, আবার নারী টু পুরুষ, তাহলে কিন্তু এটা তার জন্য আর বেশি ক্ষতিকর হবে। পুরুষদেরকে আরো ইফেক্টিভলি এনগেজ করা যায়। ওভার টু ইউ সুধা আপা। আমার মনে হয় মিনাল একটু বোধহয় হাত হ্যাঁ তুলে হ্যাঁ রেখেছে। আমার হচ্ছে ওই যে দুইজনের কথা আমি জাস্ট হচ্ছে রিপিট করতেছি, কোলাবোরেশনের জায়গাটা আমাদের রাখতে হবে। আর ওই যে সোহান যেটা বললো, এলাই খুঁজতে হবে আমাদের, এলাই খুঁজে ওই জিনিসটাকেই হচ্ছে কিভাবে হচ্ছে আগানো যায়। আর দেবাশিস দা আমাদেরকে আরো গাইডেন্স দিলে ওটা আরো আমাদের জন্য বেটার হবে, কিভাবে গভর্নমেন্টকে অ্যাপ্রোচ করবো। থ্যাংক ইউ। Minal, maybe you can go, then Devashish can go and we can close. আজকের জন্য। Yeah, no, what I was thinking in terms of steps forward is that we really need to collect these very human stories. It doesn't have to be nestled into gender justice or climate justice. When we get the stories, you'll see how they're all interconnected and they're all intertwined. And that is when we'll be able to sort of create a larger movement that is inclusive and basically holds a lot of perspectives. I would want to also draw your attention to, I don't know if you've seen this documentary called The Territory. So it's a Brazilian documentary. It was produced by an indigenous woman, and they're essentially talking about deforestation in the Amazon forest. And it was really, really impactful. So impactful that it actually had an impact on the elections. So it changed the discourse, where you had a president who was very anti-indigenous, giving a lot of leeway for deforestation, and it helped change the narrative on a national scale. And that is essentially what the power of humanity can actually do. So I really think that it'd be really important to sort of keep collecting stories and talking about that. Yeah. Devashista, may I request you to kindly lead us out and lead the way forward? No, I can't lead you out. How do they say? People lead, leaders will follow. Did you hear that slogan? Slogan from Commission on Sustainable Development in 1995. Nice. I really like that. People lead, leaders will follow. There are no sort of pivotal, pyramidal leadership thing. It never works anyway if it's like that. So, but I'm really, really encouraged by all of you guys, Minal, Sonal Bhai, Sumaya, everyone. I look forward to this opportunity. Thanks to Shati for linking us up. I look forward to engaging with you all. I don't know, Minal does not speak Bangla, is it? না আমি বাংলা বলতে পারি। পারেন, ওকে গুড। আমি সেই তাহলে বলতে পারবো একটু করে এই সুযোগে ওই লিগ্যাল আর্কিটেকচার নিয়ে বলার সুযোগও হয় না, এটা সময়ও নাই। বাট বাংলাদেশে কিন্তু আমাদের CHT has its own legal system with customary law being cross-cutting issue ingrained into the thing, যেটার অ্যাডভান্টেজও কিছু আছে, including the traditional knowledge and climate change. But there are also these very people insensitive laws, Bonno Prani Ain 2010. But there's a savings clause that indigenous people will not be locked up if you have some shamukir tukra but or deer horns, etc., etc. And we have been engaging with the government of Bangladesh on its forest policy and its Forest Act for the last 20 years. BIPNET has been at its hand. So we actually went through the whole exercise with the ministry, word by word, etc. And that is something we have to do because Bangladesh forest law is draconian and colonialist. And it doesn't see the wood for the trees.
India has gone forward to a much greater extent. They have their Indians have their own problems, but Bangladesh is the pits when it comes to the Forest Act, written by foresters, wielding rifles trained in Dehradun in India, who can count how many cubic feet, but will never be able to tell you which bird sits on which tree. They have absolutely no idea. So এখানে আমাদের engage করতে হবে forest policy, forest act, wildlife protection act, and obviously climate change যেটা আছে সেটা আমরাই 2008 করে এটা টাইটেলটা মুছে আমাদের বর্তমান সরকার সেটা তাদের নামে ছাপিয়েছে. We have no problem. That's up to it's their sovereignty of the present government in power to do that. We don't mind. সেই পেছনে কে ড্রাফট করেছিল কোনটা আমাদের whatever it is. I won't get into the history of the individuals behind the action, but আমাদের এটা আনতে হবে. বাট ওই কিন্তু আমলা টামলা যারা আছে যে পার্বত্য মন্ত্রণালয়ের এসব যে অনেকজন আছে পার্বত্য চট্টগ্রামের স্বার্থের বিরুদ্ধে কাজ করে, সেদিন নিউট্রিশনের উপর কথা বলতে গিয়ে জাস্ট ট্রাইং টু বি অ্যানেকডোটাল, আমি শেষ করবো, উনি বলেন নিউট্রিশন কি সমস্যা, অনেক তো মানুষ তো দেখি যে একটু বেশি মোটা হয়ে যায়, some people are suffering from over nutrition. I interrupted him saying, do you know there is obesity in North America? There are poor people who cannot afford to have healthy food. Native Americans on a ticket to buy McDonald's and all that, who are obese but not healthy. So উনি নিউট্রিশনই বুঝেন নাই। আমাদের সেক্রেটারি সাহেব উনি প্রধান অতিথি, উনি বক্তব্য দিচ্ছেন যে কি নিউট্রিশনের কথা বলতেছি, আমাদের দেশে মাঝে মধ্যে ওভার নিউট্রিশন হয়ে যায়। শুধু পার্বত্য চট্টগ্রামে কি আন্ডার নিউট্রিশন আছে? সব জায়গায় আছে। সুতরাং পার্বত্যকে আলাদাভাবে বলার কোন প্রয়োজন আছে কি? And he's the secretary of the Ministry of Chittagong Tourism Affairs. Can you beat that? Anyway, আমাদের অনেক জায়গায় কাজ করা আছে। বিটনেট সাথে আমি জড়িত আছি। প্লিজ যোগাযোগ রাখবেন। আমি ইমেলটা আমি দিয়েছি। And let's see where we can work. অনেক সবসময় আমরা ইন্ডিজিনাস ব্যানার নিয়ে কাজ করব না, বিভিন্ন সেটা নারী হতে পারে, ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, এনি সেকশন অফ সেগমেন্ট অফ সোসাইটি যারা ডিসঅ্যাডভান্টেজ, তাদের ব্যাপারে যদি ক্লাইমেট চেঞ্জ এন্ড আদার রাইটস হোয়াটএভার নিয়ে কাজ করতে হয়, আমরা আমাদের নিজস্ব গণ্ডিতে আমরা আমাদের সীমিত ক্ষমতা বা নিয়ে যা পারি আমরা করবো। এন্ড বিহাইন্ড আমাদের সঙ্গে কিন্তু আরো অনেক আছে, সাথী অনেকজনকে ছেলে। I'd like you guys to meet them as well, including the people nearer your age. So thank you so much. Really enjoyed this and appreciate this opportunity. দেখা হবে, ভালো থাকবেন। নমস্কার। Thank you so much, everybody. Thank you. দেখা হবে।